আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে একটা নাম দিয়ে, মিস্টার এ। নামটা শুনলে কেমন একটা মানে রহস্যময় কোনো ব্যক্তির চেয়ে বরং কোনো ভাড়াটে খুনির কোড নেম মনে হয়। ঠিক। আর এই ভাবনাটাই কিন্তু আসছে গল্পের চরিত্র অড্রের মনে। সে ভাবছে যে এই নামটা তার পরিচিত মিস্টার ফুলের নামের কাছে তো কিছুই না। এই ভেবে তার মধ্যে এক ধরনের আত্মতৃপ্তিও কাজ করছে। সে তো এই মুহূর্তে একটা গোপন বৈঠকে ঢুকছে, তাই না? হ্যাঁ, ভিসকাউন্ট গ্লেন্টের সাথে সাথে আছে ফোর্স আর জিও ডেরেইচা। আর বৈঠকটা বেশ গুরুত্বপূর্ণ, কারণ জিও তাদের আগেই সতর্ক করে দিয়েছে যে এই মিস্টার এ লোকটা সাধারণ কেউ নয়। ততটা সাধারণ নয়। জিওর মতে অতীতে বেশ কয়েকজন বিয়ন্ডার, এমনকি সিকোয়েন্স 7-এর মতো শক্তিশালী বিয়ন্ডারও মিস্টার এ কে টার্গেট করেছিল। আর ফলাফল? তারা সবাই রহস্যজনকভাবে নিখোঁজ। সুতরাং লোকটার ক্ষমতা নিয়ে কোনো প্রশ্নেই ওঠে না। বোঝা যাচ্ছে। আচ্ছা, তারা তো একটা ঘরের ভেতর ঢুকলো। ভেতরের পরিবেশটা কেমন ছিল? বেশ অন্ধকার, শুধু টিমটিম করে গ্যাসবাতি জ্বলছে, আর সেই আলোয় দুটো বড় ব্ল্যাকবোর্ড দেখা যাচ্ছে। ফোর্স তখন অড্রেকে ফিসফিস করে বলে যে এখানকার নিয়ম হল পরিচয় গোপন রাখা। ওহ, আচ্ছা, তাই সবাই বিনামে তাদের জিনিসপত্রের তালিকা লিখে রাখে। হ্যাঁ, দামসহ নিজেদের দরকারি জিনিস বা বিক্রির তালিকা সব ওই ব্ল্যাকবোর্ডে। আর অড্রে ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়েই তো চমকে গেল। আমি তালিকাটা দেখছি, একটা পূর্ণবয়স্ক মানহাল মাছের চোখ, তারপর প্রতিশোধপরায়ণ আত্মার রেখে যাওয়া ধুলো ১৬৫ পাউন্ড। আর সবচেয়ে অবিশ্বাস্য ছিল সম্রাট রোজেলের নোটবুকের ৩টে পাতা। মাত্র ২০ পাউন্ডে? এটা তো বিশ্বাসই হয় না। একদম। এমনকি শেরিফ পোষণের ফর্মুলার দামও মাত্র ৪৫০ পাউন্ড। অড্রের কাছে মনে হচ্ছিল সবকিছু যেন পানির দামে বিক্রি হচ্ছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। অড্রের কাছে যা সস্তা, সেটা হয়তো জিওডেরিচের মতো সাধারণ বিয়ন্ডারদের জন্য অনেক, তাই না? ঠিক এই পয়েন্টটাই। এটা ওই গোপন জগতের অর্থনৈতিক বৈষম্যকে খুব ভালোভাবে দেখাচ্ছে। অড্রে একজন অভিজাত, তার কাছে ২০ পাউন্ড কিছুই না। তার মনের মধ্যে তখন কি চলছিল? নিশ্চয়ই সব কিনে ফেলার একটা তীব্র ইচ্ছা। হুবহু তার ভেতর থেকে সম্রাট রোজেলের সেই কথাটা বেরিয়ে আসতে চাইছিল। আমার সব চাই। হ্যাঁ, কিন্তু সে নিজেকে সামলে নিল, কারণ তার নামে প্রায় ৩ লক্ষ পাউন্ডের সম্পত্তি থাকলেও বাবার মৃত্যুর আগে বা বিয়ের আগে সেগুলোর উপর তার সরাসরি নিয়ন্ত্রণ নেই। তাই অনেক ভেবেচিন্তে সে শুধু রোজেলের নোটবুকের পাতাগুলোই কিনল। হ্যাঁ, আর সাথে সাথেই বিক্রেতা হাজির। কাছেই বসা এক যুবক খুব উত্তেজিত হয়ে উঠে দাঁড়ায়। সেই পাতাগুলো বিক্রি করছিল। অড্রে তাকে ২০ পাউন্ড দিয়ে পাতাগুলো হাতে নিয়ে পরীক্ষা করে নিশ্চিত হলো যে ওগুলো আসল। আর এরপরই সে তার আসল কাজ শুরু করে। তার মানে তার স্পেকটেটর ক্ষমতার ব্যবহার। ঠিক। স্পেকটেটর হিসেবে সে চারপাশটা পর্যবেক্ষণ করতে শুরু করল। অন্যদের আবেগ, শারীরিক ভাষা সব খুঁটিয়ে দেখতে লাগল। আর তখনই সে মিস্টার এ কে লক্ষ্য করল। হ্যাঁ, লোকটা উপস্থিত সব মহিলার দিকে তাকাচ্ছিল, আর তার নজর বারবার অড্রের ওপর এসে পড়ছিল। অড্রের মনে প্রথমে একটা অস্বাস্থিকর প্রশ্নও জেগেছিল, তাই না? সে ভাবছিল লোকটা কি। সে ভাবছিল লোকটা কি তার পোশাকের ভেতর দিয়ে দেখতে পাচ্ছে, কিন্তু তার স্পেকটেটর ক্ষমতা দিয়ে সে খুব তাড়াতাড়ি আসল ব্যাপারটা ধরে ফেলে। লোকটার দৃষ্টিশক্তি অসাধারণ। অসাধারণ। সে অনেক দূর থেকেও এমনভাবে খুঁটিয়ে দেখতে পারে যেন একদম কাছ থেকে দেখছে। এরপর তো তাদের কাছে অনুরোধ জানানোর জন্য লোক এলো। অড্রে কি চাইল? সে খুব চালাকির সাথে নিজের পরিচয় গোপন রাখতে চাইল, তাই স্পেকটেটর আর টেলেপ্যাটিস্ট পোর্শনের ফর্মুলার অনুরোধ করল। যেহেতু সে নিজেই একজন স্পেকটেটর, তাই এই অনুরোধটা খুব স্বাভাবিক শোনায়। একদম। আর ভিসকাউন্ট গ্লেন্ট চাইলেন অ্যাপোথেক্যারি ফর্মুলা। আচ্ছা, অ্যাপোথেক্যারি মানে যারা বিভিন্ন পোষণ বা ওষুধ বানায়? হ্যাঁ, অনেকটা জাদুগরি ফার্মাসিস্টদের মতো। যাই হোক, এই সবকিছুর মধ্যেই অড্রে তার পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছিল। সে জিও ডেরেচার দিকে তাকিয়ে কিছু একটা বুঝতে পারল। কি বুঝতে পারল? সে দেখল জিও খুব অ্যাকোরের সাথে ব্ল্যাকবোর্ডে লেখা শেরিফ ফর্মুলার ৪৫০ পাউন্ড দামের দিকে তাকিয়ে আছে। ওহ, তার মানে জিও মারাত্মক আর্থিক সংকটে আছে। ঠিক তাই। অড্রের বুঝতে এক মুহূর্তও দেরি হল না। তার আগের পোষণ হজম হয়ে গেলেও টাকার অভাবে সে পরের ফর্মুলা কিনতে পারছে না। আর এর মধ্যে মিস্টার এর পক্ষ থেকে একটা চিটকুট এলো। চিরকুটে লেখা ছিল, আপনি কি অন্য কোনো সিকোয়েন্স 9 পোষণের ফর্মুলায় আগ্রহী? অড্রের উত্তরটা কি ছিল? বেশ তাচ্ছিল্যের সাথে সে কাগজের ফাঁকা জায়গায় লিখে দিল, আমি শুধু স্পেকটেটরে আগ্রহী। সে দেখল চিরকুটটা ফিরে যাবার পর মিস্টার এ নীরবে ওটা পুড়িয়ে ফেলল।
বিরতির সময় আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল, সেই নোটবুক বিক্রেতা যুবকটি। হ্যাঁ, সে আবার অড্রের কাছে এলো। এসে দাবি করল যে সম্রাট রোজেলির প্রতীক নিজের শরীরে ট্যাটু করে সে নাকি বিশেষ ক্ষমতা পেয়েছে। অড্রে নিশ্চয়ই পাত্তা দেয়নি। না, মিস্টার ফুলের কথা মনে পড়ায় সে ছেলেটার জন্য করুণা অনুভব করল। সে জানত কোনো শক্তিশালী সত্তার দৃষ্টি আকর্ষণ না করলে এই প্রতীকগুলো অর্থহীন, তাই সে আগ্রহ দেখায়নি। সভা শেষে তারা ভিসকাউন্ট গ্ল্যান্টের ম্যানশনে ফিরে গেল। একদিকে যখন এই রহস্যময় বৈঠক চলছে, তখন অড্রের বাড়িতেও কিন্তু একটা বড় রহস্য অপেক্ষা করছিল। ঠিক রাতে বাড়ি ফেরার পর তার পোষা গোল্ডেন রিট্রিভার সুসি তার দিকে কেমন যেন একটা অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালো। একটা কুকুরের কাছ থেকে এমন দৃষ্টি, অদ্ভুত তো। অড্রে সাথে সাথে পরিচারিকাকে একটা অজুহাত দিয়ে ঘটকেতে পাঠিয়ে দরজা বন্ধ করে দিল। তারপর সুসির দিকে তাকিয়ে সরাসরি জিজ্ঞেস করল, তুমি কিছু শুনেছ বা দেখেছ? 1 মিনিট, কুকুরটা কি কথা বলতে শুরু করলো মানুষের মতো? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। সুসি স্থির হয়ে বসে গর্জন করার সাথে সাথে চারপাশের বাতাস কেঁপে উঠল এবং সে মানুষের মতো স্পষ্ট গলায় কথা বলতে শুরু করল। খুব বিশ্বাস্য। সে কি বলল? সে জানালো যে সে অড্রের বাবাকে কয়েকজন সংসদ সদস্যের সাথে কথা বলতে শুনেছে। রাজা আর প্রধানমন্ত্রী আপাতত ফিউয়েসাক সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনাটা স্থগিত করছেন। তার মানে যুদ্ধ হচ্ছে না? আপাতত না, তাদের মূল লক্ষ্য এখন সিভিল সার্ভিস সংস্কার বিল পাশ করা। এই খবরটা শুনে অড্রের প্রতিক্রিয়া কি ছিল? সে ভীষণ খুশি হল, কারণ স্পেকটেটর হওয়ার পর এটাই প্রথম কোনো বড় ঘটনা যেটাকে সে তার পর্যবেক্ষণ দিয়ে প্রভাবিত করতে পেরেছে। এটা তো তার ক্ষমতার একটা বড় প্রমাণ। অবশ্যই। সে আনন্দে সুশিকে পুরস্কৃত করার জন্য তার প্রিয় কুকুরের বিস্কুটের প্যাকেট বের করে দিল। আর সুসির প্রতিক্রিয়া? সে কি মানুষের মতো আচরণ করল? মজার ব্যাপার হল, সুশি প্রথমে কয়েক সেকেন্ড ভাবল যে তার নতুন পরিচয়ের সাথে মানানসই ভঙ্গিতে কিভাবে খাবে, কিন্তু পরক্ষণেই সে তার কুকুরের সহজাত প্রবৃত্তি আটকাতে পারল না। এক লাফে খাবারের প্যাকেটটা ধরে দৌড়। একদম ছায়ায় লুকিয়ে মজা করে খেতে লাগল। বাহ! একদিকে যখন অড্রে তার বাড়িতে এমন একটা রাজনৈতিক রহস্যের মুখোমুখি, ঠিক সেই সময়ে শহরের আরেক প্রান্তে ক্লেইন কিন্তু সম্পূর্ণ ভিন্ন এক জগতে। হ্যাঁ, ক্লেইন গিয়েছিল ইভিল ড্রাগন বারের আন্ডারগ্রাউন্ড মার্কেটে। তার উদ্দেশ্য ছিল মনস্টার আডেমিসেল নামের একজনকে খুঁজে বের করা। কিন্তু সে গিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখল। আডেমিসেল একটা কোণায় বসে ভয়ে থরথর করে কাঁপছে। ভয়ে কাঁপছে। ক্লেইন তো নিশ্চয়ই তার স্পিরিট ভিশন ব্যবহার করেছে। হ্যাঁ, আর স্পিরিট ভিশন চালু করতেই সে দেখল আডেমিসেলের অরা খুব দুর্বল আর তার আবেগ তীব্র ভয়ে পূর্ণ। ক্লেইন কাছে যেতেই অ্যাডামিসেল তাকে দেখে ভয়ে চিৎকার করে উঠল। সে একটা স্বপ্ন দেখেছিল, তাই না? একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন, যেখানে শুধু রক্ত আর লাশ, আর সেই লাশের স্তূপের মধ্যে সে নিজেকেও মৃত অবস্থায় দেখেছে। আর ক্লেইনকে দেখে তার ভয় আরও বেড়ে গেল। হ্যাঁ, কারণ তার মনে হচ্ছিল ক্লেইনই তার মৃত্যুর কারণ। অদ্ভুত ব্যাপার। এই স্বপ্নটা কি শুধুই স্বপ্ন নাকি কোনো ভবিষ্যৎবাণী? যাই হোক, বিভ্রান্ত ক্লেইন সেখান থেকে চলে এলো। তার নিজের অবস্থাও তো খুব একটা ভালো না। একদমই না। হাতে তখন মাত্র 8 পাউন্ড 10 সোলি। সে ভাবছিল যত তাড়াতাড়ি সম্ভব টেলেপ্যাথিস্ট ফর্মুলাটা জোগাড় করে মিস জাস্টিসের কাছে বিক্রি করতে হবে। আর এই কারণেই সে ডিভিনেশন ক্লাবে গেল। একদিকে কিছু বাড়তি আয়, অন্যদিকে তার পোষণ হজম করার প্রক্রিয়াকেও এগিয়ে নিয়ে যাওয়া। ঠিক, একজন সিয়ার হিসেবে ভবিষ্যৎ বক্তার অভিনয় করাটা তার অ্যাক্টিং বা পোষণ হজম করার প্রক্রিয়ারই একটা অংশ। ক্লাবে পৌঁছানোর পর তার জন্য একজন গ্রাহক এলো। কিন্তু গ্রাহককে দেখে ক্লেইন রীতিমতো অবাক। কারণ গ্রাহক আর কেউ নয়, তার বোন মেলিসার বান্ধবী এলিজাবেথ। ক্লেইন তো কিছুটা বিব্রতই হল, কিন্তু পেশাদারিত্বের খাতিরে সে সাথে সাথেই তার স্পিরিট ভিশন চালু করল। আর যা দেখল তা মোটেও স্বাভাবিক ছিল না। এলিজাবেথের অরাতে একটা অশুভ সবুজ আভা। এটা তো খুবই গুরুত্বপূর্ণ সংকেত, মানে কোনো অশুভ আত্মা বা প্রেতের উপস্থিতি। একদম, যা এলিজাবেথকে অনুসরণ করছে এবং তার জীবনী শক্তি শোষে নিচ্ছে। ক্লেইন তাই সরাসরি জিজ্ঞেস করল, তুমি কি সম্প্রতি দুঃস্বপ্ন দেখছ? এলিজাবেথ কি জানালো? সে জানালো যে সে একটি কালো বর্ম পরা নাইটকে নিয়ে বারবার দুঃস্বপ্ন দেখছে,
আর প্রতিটি স্বপ্নে সেই নাইট তার আরও কাছে চলে আসছে। আর এই স্বপ্নের শুরু হয়েছে ল্যামোড টাউনের কাছে একটা পরিত্যক্ত দুর্গ পরিদর্শনের পর থেকে। হ্যাঁ, যেখানে কাটার আঘাতে তার একটু রক্তপাত হয়েছিল। একেবারে ক্লাসিক হরর গল্পের শুরু, রক্তপাতের মাধ্যমে অশুভ শক্তির প্রবেশ। ক্লেন কি সমাধান দিল? ক্লেন তাকে স্বপ্নের মাধ্যমে ডিভিনেশন করার প্রস্তাব দিল। মানে সে এলিজাবেথের স্বপ্নে প্রবেশ করে সমস্যার উৎস খুঁজে বের করবে। এরপর ক্লেন তার নিজের তৈরি করা একটা বিশেষ জিনিস ব্যবহার করল, ড্রিম চার্ম। এটা একটা অর্ধচন্দ্রাকৃতির রূপার টুকরো। ক্লেন প্রাচীন হার্মিস ভাষায় মন্ত্র উচ্চারণ করার সাথে সাথেই চার্মটা সক্রিয় হয়ে গেল এবং একটা কালো ধোঁয়া তাদের দুজনকে ঢেকে ফেলল। আর ক্লেন স্বপ্নের জগতে প্রবেশ করল। ঠিক তাই, স্বপ্নের ভেতরটা ছিল একটা যুদ্ধক্ষেত্রের মতো, লাশ আর রক্তে ভরা। এলিজাবেথ তাকে দেখে চিনতে পারল, কিন্তু ঠিক তখনই সেই কালো বর্ম পরা নাইট, একটা রেত, তাদের দিকে এগিয়ে আসতে লাগল। ক্লেন কি ভয় পেয়েছিল? না, ক্লেন প্রেতটির শক্তি পরীক্ষা করে বুঝতে পারল যে ওটা খুব একটা শক্তিশালী নয়। সে এলিজাবেথের সামনে গিয়ে দাঁড়াল এবং সজোরে মাটিতে পা দিয়ে আঘাত করল। আর সাথে সাথে পুরো স্বপ্নটা কাঁচের মতো ভেঙে গেল। একদম টুকরো টুকরো হয়ে গেল। এত সহজে? কিন্তু এর জন্য তাকে একটা মূল্যও দিতে হলো। হ্যাঁ, বাস্তবে ফিরে এসে তার দামি রূপার চার্মটার জন্য কিছুটা খারাপ লাগল, কারণ ওটা নষ্ট হয়ে গিয়েছিল। এলিজাবেথ ঘুম থেকে ওঠার পর ক্লেন তাকে আশ্বস্ত করল যে তার দুঃস্বপ্ন 1 সপ্তাহের মধ্যেই বন্ধ হয়ে যাবে। সে এত নিশ্চিত ছিল কারণ সে জানত এবার ব্যাপারটা সে নাইটহুডদের কাছে রিপোর্ট করবে। ঠিক, সে তার দায়িত্ব পালন করেছে। এরপর সে সোজা ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানিতে তার অফিসে ফিরে গেল। ক্যাপ্টেন ডান স্মিথ তাকে দেখেই জিজ্ঞেস করলেন, আবার কোনো অতিপ্রাকৃত ঘটনা? তিনি তাকে দুটো ঘটনার কথা বিস্তারিতভাবে রিপোর্ট করল। একটা এলিজাবেথের, আরেকটা হলো মনস্টার অ্যাডেমিসিলের দেখা সেই ভবিষ্যৎ বাণীমূলক স্বপ্ন। ডান স্মিথ দুটো ঘটনা শুনে কি সিদ্ধান্ত নিলেন? তিনি দুটো বিষয়কে খুব গুরুত্ব দিলেন। সিদ্ধান্ত নিলেন যে অ্যাডেমিসিলের স্বপ্নের বিষয়টি হোলি ক্যাথেড্রালে জানানো হবে, কারণ এটা কোনো বড় বিপর্যয়ের ইঙ্গিত হতে পারে। আর এলিজাবেথের বিষয়টি নাইটহকরা নিজেরা সমাধান করবে। হ্যাঁ, কারণ সে তাদের চার্চের অনুসারী। পরিকল্পনা অনুযায়ী তারা অবিলম্বে ফ্রাই নামে আরেকজন নাইটহককে সাথে নিয়ে লামুড টাউনে যাওয়ার জন্য প্রস্তুত হল। আর এই মিশনের জন্য ডান একটি বিশেষ জিনিস ব্যবহারের অনুমতি চাইলেন, সিল্ড আর্টিফ্যাক্ট 30782। হ্যাঁ, এই জিনিসগুলো তো সবসময় ভয়ঙ্কর বিপজ্জনক হয়। এই নির্দিষ্ট আর্টিফ্যাক্টের সমস্যাটা কি? এর আনুষ্ঠানিক নাম মিউটেটেড সান সেক্রেট এমব্লেম। এটি 15 মিটার ব্যাসার্ধের মধ্যে যে কোনো আত্মা, প্রেত বা মৃতদেহকে শুদ্ধ করে নিঃশেষ করে দিতে পারে। কিন্তু এর একটা ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কোনো সাধারণ মানুষ যদি এর কাছাকাছি 1 ঘন্টা থাকে, তাহলে তার মস্তিষ্ক পুরোপুরি ধুয়ে মুছে যাবে। সে একজন বুদ্ধিহীন মানুষে পরিণত হবে, যে শুধু সূর্যের প্রশংসা করতে জানে। ভয়ঙ্কর। তার মানে এই মিশনটা বেশ বিপজ্জনক। যাওয়ার ঠিক আগে ড্যান স্মিথ ক্লেইনকে একটা অদ্ভুত প্রশ্ন করলেন। হ্যাঁ, তিনি তার গভীর ধূসর চোখ দিয়ে ক্লেইনের দিকে তাকালেন, তারপর জিজ্ঞেস করলেন, তুমি আজ আবার ডিভিনেশন ক্লাবে গিয়েছিলে? গত দুদিনে নিজের মধ্যে কোনো পরিবর্তন অনুভব করছো? আর এই প্রশ্নটার মধ্যেই আজকের আলোচনা শেষ হচ্ছে। ডানের এই প্রশ্নটা কিন্তু অনেকগুলো নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। তিনি ঠিক কিসের দিকে ইঙ্গিত করছেন? ক্লেইনের পোষণ হজম করার প্রক্রিয়ায় কি কোনো সমস্যা হচ্ছে, নাকি সে প্রয়োজনের চেয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে? আর লামুড টাউনে সেই পরিত্যক্ত দুর্গে নাইটহকরা কি খুঁজে পাবে? মনে হচ্ছে অনেকগুলো রহস্যের জাল একসাথে বোনা হচ্ছে। তো গল্পের শুরুতেই আমরা দেখছি ক্লেইন বেশ আত্মবিশ্বাসী। হ্যাঁ, একদম। ক্যাপ্টেন ডান যখন ওর অবস্থা জানতে চাইলেন, ওর উত্তরটা ছিল বেশ চমকে দেওয়ার মতো। ও বলছিল যে ওর এতটাই ভালো লাগছে যে সে এখনই হলি ক্যাথেড্রালের পরীক্ষা পাশ করে ফেলতে পারবে। এই যে একটা অদ্ভুত কনফিডেন্স, এটা আসছে ওথা থেকে? এটা আসলে আসছে তার ক্ষমতার সাথে একাত্ম হওয়া থেকে। ও বলছে যে ভবিষ্যৎ দ্রষ্টার ভূমিকাটা, মানে যেটাকে ও অভিনয় বলছে, হ্যাঁ, সেটা যত কঠোরভাবে পালন করছে সবকিছু ওর জন্য তত সহজ হয়ে যাচ্ছে। ওর স্পিরিট ভিশনও তো এখন অনেক বেশি শক্তিশালী, তাই না? ঠিক, অনেক বেশি সূক্ষ্ম আর শক্তিশালী। আসলে এই জগতের ক্ষমতার মূল ভিত্তিটাই এটা। শুধু শক্তি পেলেই হয় না, সেই শক্তির সাথে সম্পর্কিত ভূমিকাটাও নিখুঁতভাবে পালন করতে হয়। একদম। আর ক্লেইনের এই পরিবর্তন দেখে ক্যাপ্টেন ডানও কিন্তু একটু চিন্তায় পড়ে গেলেন। তিনি বিড়বিড় করে বলছিলেন, পোষানের নাম। মনে হচ্ছে তিনি ক্লেইনের এই দ্রুত উন্নতি আর ওর সিকোয়েন্সের মধ্যে কোনো একটা সংযোগ খুঁজছিলেন।
হ্যাঁ, তবে তিনি ক্লেইনকে বাড়ি থেকে ঘুরে আসতে বলেন, কিন্তু ক্লেইন রাজি হয় না। ওর মাথায় তখন শুধু কাজ। একদমই। আর এখানেই আমরা নাইটহকদের কাজের ধরনের একটা মজার দিক দেখতে পাই। কোন দিকটা? ক্যাপ্টেন ডানকে একটা সিল্ড আর্টিফ্যাক্ট আনার জন্য আবেদন করতে হচ্ছে। আচ্ছা। কিন্তু মজার ব্যাপার হলো আবেদন করছেন তিনি, অনুমোদনও করছেন তিনি, আবার জিনিসটা সংগ্রহ করবেন তিনি নিজেই। হ্যাঁ, মানে পুরো ওয়ান ম্যান শো আর কি। ক্লেইন এটা নিয়ে মনে মনে ঠাট্টা করলেও এটা আসলে তাদের ছোট দলের ভেতরের আমলাতান্ত্রিক জটিলতার একটা ছবি। তা তো বটেই। এরপর তারা তাদের দলের আরেক সদস্য ফ্রাইকে ডেকে তোলে। কর্পস কালেক্টর ফ্রাই। ওর পদবিটা কিন্তু দারুণ, কর্পস কালেক্টর। নামটা শুনলেই কেমন যেন গা ছমছম করে। প্রেতাত্মার কেস শুনেই তো প্রায় ঘুমচোখে উঠে পড়তে রাজি হয়ে গেল। কারণ ওর ক্ষমতাটাই তো মৃতদেহ আর আত্মার সাথে সম্পর্কিত, তাই না? ঠিক, সে একজন সব সংগ্রাহক। এ ধরনের মিশনে ওর উপস্থিতিটা খুব জরুরি। হুম। কিছুক্ষণ পরেই ক্যাপ্টেন ডান একটা জিনিস নিয়ে ফিরে এলেন, যা এই মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সিল্ড আর্টিফ্যাক্ট 30782। হ্যাঁ, এই সিল্ড আর্টিফ্যাক্ট জিনিসগুলো আসলে কি? মানে সাধারণ জাদুকরি জিনিসের চেয়ে এগুলো কি আলাদা? অনেক আলাদা আর অনেক বেশি বিপজ্জনক। এগুলো হলো সেই সব আর্টিফ্যাক্ট যাদের নিজস্ব চেতনা বা ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া আছে। ও আচ্ছা। এগুলো এতটাই শক্তিশালী যে এদেরকে সবসময় কড়া নিরাপত্তায় সিল করে রাখতে হয়, না হলে এগুলো চারপাশের পরিবেশ বা ব্যবহারকারীর ওপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে। তার মানে সাধারণ বিয়ন্ডার্সরা এগুলো ব্যবহার করতে গেলে নিজেরাই বিপদে পড়বে। একদম। আর এই নির্দিষ্ট আর্টিফ্যাক্টটার নাম হল মিউটেটেড সান স্যাক্রেড এমব্লেম। বাহ, রূপান্তরিত সূর্য পবিত্র প্রতীক। নাম শুনেই বোঝা যাচ্ছে এর ক্ষমতা। এর পবিত্র আভার কারণে সাধারণ মানুষ বেশিক্ষণ কাছে থাকতে পারে না, তাই গাড়ি চালানোর দায়িত্বটা দেওয়া হলো ফ্রাইকে। যার ওপর এর প্রভাব তুলনামূলকভাবে কম। ঠিক। এরপর তারা রওনা দিল ল্যামুট শহরের দিকে। সূর্যাস্তের সময় তারা যখন শহরে পৌঁছল, পরিবেশটা একদম অন্যরকম ছিল। হ্যাঁ, পুরনো দিনের স্থাপত্য দেখে মনে হচ্ছে সময় যেন এখানে থেমে গেছে। আর ওরা জানতে পারল যে ওদের গন্তব্য, মানে পাহাড়ের ওপরের সেই ধ্বংসপ্রাপ্ত দুর্গটা, খুব বেশি দূরে নয়। ডান জানায়, স্থানীয় কিংবদন্তি অনুযায়ী দুর্গটা চতুর্থ যুগের কোনো এক সামন্ত প্রভুর ছিল। চতুর্থ যুগ, তার মানে তো 1000 বছরেরও বেশি পুরনো। হ্যাঁ। এরপর তিনজন নাইট হক তাদের কালো উইন্ড ব্রেকার পরে আগাছার ঘরা রাস্তা ধরে সেই প্রাচীন দুর্গের দিকে এগিয়ে চলল। পরিবেশটা কিন্তু বেশ ভুতুড়ে হয়ে উঠছিল। অবশ্যই। দুর্গের কাছাকাছি পৌঁছাতেই ক্লেইন একটা তীব্র ঠান্ডা স্রোত অনুভব করল। যেটা বিয়ন্ডারদের জন্য অশুভ শক্তির উপস্থিতির প্রথম লক্ষণ। আর ফ্রাই, যার এই বিষয়ে অভিজ্ঞতা সবচেয়ে বেশি, সেও নিশ্চিত করল যে দুর্গের ভেতরে সত্যি একটি শক্তিশালী প্রেতাত্মা আছে। দান তখন তার রিভলভার আর সেই স্যাক্রেড এমব্লেম হাতে নিয়ে সবার আগে এগিয়ে গেল। তারা ভাঙা দেওয়াল পেরিয়ে দুর্গের অন্ধকার স্যাঁতসেতে হল ঘরে প্রবেশ করল। চারিদিকে ভাঙা পাথরের স্তম্ভ, শ্যাওলা। ক্লেইন যেইমাত্র তার স্পিরিট ভিশন চালু করল, সাথে সাথেই একটা তীব্র গর্জন শোনা গেল। আর পুরো হলঘরটা ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেল। আর সেই ধোঁয়ার ভেতর থেকে যা বেরিয়ে এলো তা তো একেবারে দুঃস্বপ্নের মতো। পূর্ণ বর্ম পরা এক বিশাল ছায়ামূর্তি, হাতে একটা দানবীয় তলোয়ার। আর হেলমেটের ভেতর থেকে জ্বলছে দুটো লাল টকটকে চোখ। সে গর্জন করে উঠল, তোরা আমার ঘুম ভাঙিয়েছিস, এর জন্য তোদের রক্ত দিয়ে মূল্য দিতে হবে। দেখে বোঝা যাচ্ছে এটা কোনো সাধারণ আত্মা নয়। একদমই না। প্রেতাত্মাটা সরাসরি ড্যানের উপর ঝাঁপিয়ে পড়ল। ডান গুলি চালালো, কিন্তু রূপোর বুলেট তার বর্মে লেগে ছিটকে গেল। কোনো কাজই হলো না। এরপর প্রেতাত্মার তলোয়ারের এক আঘাতে ড্যান ছিটকে পড়ল। ওর মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো। ক্যাপ্টেন শুরুতেই মারাত্মকভাবে আহত। শুধু তাই নয়, প্রেতাত্মাটা বেশ বুদ্ধিমানও। সে লাথি মেরে স্যাক্রেড এমব্লেমটাকে দুর্গের বাইরে ফেলে দিল, যাতে এর পবিত্র শক্তি তাদের উপর কোনো প্রভাব ফেলতে না পারে। ঠিক। এরপর সে আক্রমণ করল ক্লেইনকে। ক্লেইন দেখল সে বাতাসে উড়ছে, তার বুকের পাঁজর ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। কিন্তু অদ্ভুতভাবে সে কোনো ব্যথা অনুভব করছে না। আর ঠিক এখানেই গল্পটা একটা অসাধারণ মোড় নেয়। হঠাৎ করে সবকিছু, প্রাচীন দুর্গ, প্রেতাত্মা, ভাঙা স্তম্ভ, সবকিছু কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে কালো ধোঁয়ায় মিলিয়ে গেল। ক্লেইন নিজেকে আবিষ্কার করল সে আগের মতোই দাঁড়িয়ে আছে। তার শরীরে একটা আঁচড়ও লাগেনি। তাহলে এইমাত্র যা ঘটল সেটা কি ছিল? ওটা ছিল একটা স্বপ্ন, পুরোটাই একটা স্বপ্ন। ক্যাপ্টেন ডান তার নাইটমেয়ার ক্ষমতার মাধ্যমে প্রেতাত্মা ফ্রাইন এবং ক্লেন সবাইকে একই সাথে একটা স্বপ্নের জগতে টেনে নিয়েছিলেন। অবিশ্বাস্য।
তার মানে বাস্তবে তারা এক মুহূর্তের জন্য নড়েনি। না, ডান শান্তভাবে দাঁড়িয়ে প্রেতাত্মাটির দিকে তাকিয়ে শুধু বলল, 1 মিনিটের বেশি হয়ে গেছে। এই কৌশলটা তো অসাধারণ। সরাসরি লড়াই না করে প্রতিপক্ষকে একটা স্বপ্নের জগতে আটকে ফেলা। এটা তার অসাধারণ কৌশল আর বুদ্ধিমত্তারই প্রমাণ। সে জানত যে সেক্রেড এমব্লেমটা আত্মার জন্য মারাত্মক। কিন্তু এর প্রভাব কাজ করতে অন্তত 1 মিনিট সময় লাগবে। হ্যাঁ, সরাসরি লড়াইয়ে গেলে প্রেতাত্মাটা হয়তো এমব্লেমটাকে দূরে সরিয়ে দিত, যেমনটা সে স্বপ্নে করেছিল। তাই ড্যান এমন একটা পরিস্থিতি তৈরি করল যেখানে প্রেতাত্মাটা ভাবছে সে লড়াই করছে এবং জিতছে। কিন্তু আসলে সে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে সময়ের ফাঁদে পড়ছে। এটা শুধু শক্তির জয় নয়, এটা কৌশলের জয়। দারুণ ব্যাখ্যা। ড্যানের কথা শোনার সাথে সাথেই প্রেতাত্মাটা যন্ত্রণায় চিৎকার করে উঠল। কারণ বাস্তবে সে 1 মিনিটের বেশি সময় ধরে সেক্রেড এমব্লেমের 15 মিটারের মধ্যে দাঁড়িয়েছিল। তার শরীর থেকে কালো বাষ্প বের হতে শুরু করল এবং কিছুক্ষণের মধ্যেই সে মিলিয়ে গেল। মাটিতে পড়ে নইল শুধু তার একটা কালো গন্টলেট। প্রেতাত্মার রহস্য তো সমাধান হল, কিন্তু গল্পটা এখানে শেষ হচ্ছে না। না, বরং আরও বড় একটা রহস্যের দরজা খুলে গেল। ক্লেইন সিঁড়ির কাছে একটা অশুভ শক্তির উৎস অনুভব করল এবং ক্যাপ্টেনকে জানালো। ডান তখন ওকে ভবিষ্যৎবাণী করে দেখতে বলল যে তাদের তদন্ত চালিয়ে যাওয়া উচিত হবে কিনা। আর ক্লেইনের পেন্ডুলাম ঘড়ির কাঁটার দিকে ঘুরল, যার মানে হলো তদন্ত সফল হবে এবং বিপদ তাদের নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে। এরপরই তারা সিঁড়ির কাছে একটা লুকানো দরজা খুঁজে পেল, যেটা একটা পাতাল ঘরের দিকে চলে গেছে। এখানেও ডান আবারও বুদ্ধিমত্তার পরিচয় দিল। নিচে নামার আগে সে সেক্রেড এমব্লেমটা নিচে ছুঁড়ে ফেলে জায়গাটা জিং করে নিল, যাতে ভেতরে যদি আরও কোনো বিপদ থাকে তা আগে থেকেই দুর্বল হয়ে যায়। ঠিক। এরপর তারা নিচে নামল, পাতাল ঘরের দৃশ্যটাও কিন্তু বেশ ভুতুরে। মাঝখানে একটা কালো কফিন, যার ঢাকনায় গাঢ় লাল রঙের পেরেক গাঁথা। কফিনের ঢাকনাটা সামান্য খোলা, আর ভেতরে একটা মাথাবিহীন কঙ্কাল। এই পেরেকগুলোর কি কোনো বিশেষ অর্থ আছে? হ্যাঁ, ক্লেইন তার অতীন্দ্রিয় জ্ঞান থেকে বুঝতে পারে এই পেরেকগুলো মৃতদেহকে প্রেতাত্মা হওয়া থেকে আটকানোর জন্য ব্যবহার করা হয়েছিল। মানে এক ধরনের অশুভ শক্তিকে দমন করার কৌশল। একদম। ডান অনুমান করে সম্প্রতি কেউ একজন এখানে এসে কফিনটা খুলে কঙ্কালের মাথাটা নিয়ে গেছে। আর এর ফলেই পেরেক দিয়ে আটকে রাখা দীর্ঘদিনের ক্ষোভ আর যন্ত্রণা মুক্ত হয়ে প্রেতাত্মায় পরিণত হয়েছে। তার মানে এই প্রেতাত্মাটা আসলে সবসময় ছিল না, এটাকে সম্প্রতি তৈরি করা হয়েছে। এই তথ্যটা যাচাই করার জন্যই তারা শহরে ফিরে আসে এবং পুরনো বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। আর এক ব্যক্তি জানায় যে সে ছোটবেলায় দুর্গে খেলতে গিয়ে আহত হয়েছিল। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, কারণ যদি তখন প্রেতাত্মাটা থাকত তাহলে সে হয়তো বেঁচেই ফিরত না। এর মানে তাদের অনুমান সঠিক, প্রেতাত্মাটির জন্ম হয়েছে খুব বেশি দিন আগে নয়। কিন্তু এরপরে লোকটি ক্লেইনকে এমন একটা জিনিস দেখায় যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। দুর্গের প্রথম ব্যারেনের একটি পুরনো তেল রঙের চিত্রকর্ম। ক্লেইন কৌতূহলী হয়ে ছবিটা দেখতে চায়, আর দেখার সাথে সাথেই সে জমে যায়। ছবির মানুষটার সাথে তার ইতিহাস শিক্ষক মিস্টার আজিকের চেহারার হুবহু মিল। শুধু মুখের গড়ন নয়, এমনকি কানের কাছের তিলের অবস্থানও হুবহু এক। এটা তো অবিশ্বাস্য একটা ব্যাপার। একজন সাধারণ ইতিহাসের শিক্ষক যার সাথে ক্লেইনের এত ভালো সম্পর্ক, তার চেহারা ১৪-১৫০০ বছর আগের এক ব্যারনের সাথে মিলে যাচ্ছে। এটা কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। এখান থেকেই তো গল্পের মূল রহস্যটা নতুন দিকে মোড় নিচ্ছে। একদম। ক্লেইনের মাথায় যেন বাজ পড়ল। মিস্টার আজিক ১০০০ বছর আগের একজন ব্যারন হবে, এটা কিভাবে সম্ভব? সে নিজেকে সামলে নিয়ে লোকটিকে জেরা শুরু করে। একটু ভয় দেখাতেই লোকটি স্বীকার করে যে আসল ছবিটি নষ্ট হয়ে যাওয়ায় তার দাদা ৪০ বছর আগে এটির একটি অনুলিপি তৈরি করিয়েছিল। তাই ছবির ব্যক্তিটি যে সত্যিই প্রথম ব্যারন তার কোনো পাকা প্রমাণ নেই। কিন্তু ক্লেইনের মন থেকে সন্দেহটা যায় না। হোটেলে ফেরার পথে তার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরতে থাকে। মিস্টার আজিক কি অমর? তিনি কি ১০০০ বছর ধরে বেঁচে আছেন আর নির্দিষ্ট সময় পর পর তার স্মৃতি হারিয়ে ফেলেন? এই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না, বিশেষ করে এই রহস্যময় জগতে। ক্লিন সিদ্ধান্ত নেয় এই বিষয়টা ক্যাপ্টেনকে জানানোর আগে তাকে আরও গভীরে যেতে হবে। কারণ মিস্টার আজিক যদি সত্যি ১০০০ বছরের পুরনো কোনো শক্তিশালী বিয়ন্ডার হন, তাহলে নাইট হকদের জানানোটা তার জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই সে চূড়ান্ত পদক্ষেপ নেয়।
সে ধূসর কুয়াশার ওপরের সেই রহস্যময় জগতে গিয়ে ভবিষ্যৎবাণী করার সিদ্ধান্ত নেয়। তার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। সে প্রথমে স্পিরিট পেন্ডুলাম ব্যবহার করে প্রশ্ন করে, আমার কি মিস্টার আজিকের ব্যাপারে ড্যান স্মিথকে বলা উচিত? আর পেন্ডুলামটি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে, যার স্পষ্ট অর্থ হল না। কিন্তু ক্লেন শুধু এতে সন্তুষ্ট হয় না, আরও নিশ্চিত হওয়ার জন্য সে স্বপ্ন ভবিষ্যৎবাণী করে। সে স্বপ্নের বিষয় নির্ধারণ করে, নাইট হকদের কাছ থেকে মিস্টার আজিকের বিষয়টি গোপন রাখার ফলাফল। আর এর পরেই সে ঘুমে তলিয়ে যায়। স্বপ্নে সে যা দেখে তা খুবই প্রতীকী। সে দেখে সে রক্তের সাগরে ডুবে যাচ্ছে, আর মিস্টার আজিক তাকে হাত ধরে টেনে তুলছেন। এরপর দৃশ্য বদলে যায়। সে দেখে একটা অন্ধকার সমাধিতে সে মিস্টার আজিকের পাশে দাঁড়িয়ে আছে, আর চারপাশের কফিনগুলো এক এক করে খুলছে। স্বপ্নের অর্থটা বেশ পরিষ্কার, তাই না? যদি সে আজিকের ব্যাপারটা গোপন রাখে, তাহলে ভবিষ্যতে কোনো বড় বিপদে পড়লে মিস্টার আজিকই তাকে সাহায্য করবে। ঠিক তাই, এই স্বপ্নের পর ক্লেইন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সে ক্যাপ্টেনকে শুধু বলবে যে সে ব্যারেনের একটি ছবি দেখেছে, যা তার এক পরিচিত শিক্ষকের মতো দেখতে। যেহেতু ডান মিস্টার আজিককে চেনে না, সে হয়তো বিষয়টিকে সাধারণ কাকতালীয় ঘটনা বলেই উড়িয়ে দেবে। মিস্টার আজিকের রহস্যটা আপাতত নিজের মধ্যেই রেখে দিল ক্লেইন। কিন্তু ধূসর কুয়াশার জগৎ থেকে বেরিয়ে আসার আগে সে আরও একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। একটা ক্রিমসন রঙের তারা আবার মিটমিট করে জ্বলছে, ঠিক আগের মতো। সে তার আধ্যাত্মিক শক্তি দিয়ে সেই তারার দিকে মনোযোগ দেয় এবং একটি প্রার্থনার দৃশ্য দেখতে পায়। এক যুবক ক্রিস্টাল বলের সামনে হাঁটু গেড়ে বসে যন্ত্রণার সাথে প্রার্থনা করছে। তার পোশাক উত্তর মহাদেশের চেয়ে ভিন্ন। আর সে যতুন ভাষায় কথা বলছে। সে প্রার্থনা করছে, হে মহান দেবতা, আপনার পরিত্যক্ত এই ভূমির দিকে তাকান। আমাদের অন্ধকারের সন্তানদের ভাগ্যের অভিশাপ থেকে মুক্তি দিন। এই ঈশ্বরের পরিত্যক্ত ভূমি বা ফরসেকেন ল্যান্ড অব দ্য গডস, এই কথাটা ক্লেইনের মনে নতুন এক রহস্যের জন্ম দেয়। সে এই জায়গার নামটা আগেও পড়েছে, রসেল দ্য গ্রেটের ডায়েরিতে। এটা কোনো সাধারণ জায়গা নয়। এক রহস্যের জট ছাড়াতে গিয়ে সে জড়িয়ে পড়ছে আরও অনেক বড় এবং গভীর সব রহস্যের জালে। কৌতূহলী হয়ে সে প্রার্থনার উৎস সেই ক্রিমসন তারার দিকে হাত বাড়ায়। আজ আমরা এমন একটা গল্পের গভীরে যাচ্ছি, যার শুরুটাই এক কথায় বলতে গেলে খুব মর্মান্তিক। এক তরুণকে এমন একটা প্রথা মেনে চলতে বাধ্য করা হচ্ছে, যা তার পুরো পৃথিবীটাই নাড়িয়ে দেয়। হ্যাঁ, আর গল্পের শুরুটা আসলেই খুব শক্তিশালী। একটা অন্ধকার মর্গ, বাইরে বাজ পড়ছে, আর ভেতরে ডেরেক নামের এক তরুণ দুটো কফিনের সামনে দাঁড়িয়ে। একদম। আর কফিনগুলোর ভেতরে তার বাবা মা, তখনও জীবিত, কিন্তু মৃত্যুটা প্রায় নিশ্চিত। এই দৃশ্যটা শুরু থেকেই একটা দমবন্ধ করা পরিবেশ তৈরি করে ফেলে। ঠিক তাই। আর এই পরিবেশটা আরও ভারী হয়ে ওঠে যখন একজন বয়স্ক লোক এসে ডেরেককে তার কাজটা করতে বলে। আর কাজটা হলো নিজের হাতে বাবা মাকে হত্যা করা। এটা শোনার পরেই তো মনে প্রশ্ন আসে, কেন কোনো সমাজ এটা কি করে মেনে নিতে পারে? এখানেই তো গল্পের জগৎ নির্মাণের একটা বড় দিক। এটা আসলে কোনো ব্যক্তিগত নৃশংসতা নয়। হ্যাঁ, ওই বয়স্ক লোকটিই তো ব্যাখ্যা করে যে তাদের শহরটা ঈশ্বরের দ্বারা অভিশপ্ত। এখানে কেউ স্বাভাবিকভাবে মারা গেলে সে একটা ভয়ঙ্কর অশুভ আত্মায় পরিণত হয়। আর সেটা আটকানোর একটাই উপায়, পরিবারের কারো হাতেই তার জীবন শেষ করতে হবে। ঠিক। তার মানে এই ভয়ঙ্কর প্রথাটাই তাদের সমাজের ভিত্তি। এটা শুধু একটা ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটা তাদের টিকে থাকার জন্য একটা সামাজিক চুক্তি। একদম। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে টিকে থাকার জন্য তাদের এটা মেনে চলতেই হয়। ইসিলিয়ে ডেরিকের যে আর্তনাদটা, কেন আমাদের বাবা মাকে মারার জন্যই জন্মাতে হয়, এটা আসলে শুধু ওর একার কষ্ট নয়। না না, এটা পুরো সিস্টেমটার বিরুদ্ধেই একটা প্রশ্ন। ঠিক। আর ডেরিকের স্মৃতিগুলো, বাবার তলোয়ার চালানো শেখানো, মায়ের যত্ন, এই জিনিসগুলো দৃশ্যটাকে আরও করুণ করে তোলে। সে জানে এটা ভুল, কিন্তু সমাজের নিয়ম ওকে বাধ্য করছে। অবশেষে যখন সে রূপর তলোয়ারটা তুলে নেয়, তখন সে শুধু তার বাবা মাকেই হত্যা করছে না, নিজের ভেতরের মানবিকতার একটা অংশকেও যেন শেষ করে দিচ্ছে। হ্যাঁ, বিসর্জন দিচ্ছে। আর এই ঘটনার পর সে যখন নিজের খালি ঠান্ডা বাড়িতে ফিরে আসে, তখন তার হতাশাটা চরমে পৌঁছায়। আর ঠিক সেখানেই গল্পের মোড়টা ঘুরে যায়। হুম। সে তার ঘরে থাকা একটা ক্রিস্টাল বলের সামনে প্রার্থনা শুরু করে, একটা মুক্তির জন্য, এই অভিশাপ থেকে মুক্তির জন্য।
আর যখন সে প্রায় হাল ছেড়ে দিয়েছে ঠিক তখনই ক্রিস্টাল বলটা সাড়া দেয়। হ্যাঁ, একটা গাঢ় লাল আভা ওকে গ্রাস করে ফেলে, আর জ্ঞান ফিরলে সে নিজেকে সম্পূর্ণ এক অচেনা জায়গায় আবিষ্কার করে। একটা বিশাল ধোঁয়াশায় ঢাকা প্রাসাদ। একটা লম্বা টেবিল, আর তার ওপাশে এক কুয়াশাচ্ছন্ন মূর্তি। ডেরিক তো স্বাভাবিকভাবেই ধরে নেয় যে সেই ঈশ্বরের দেখা পেয়েছে। কিন্তু কিন্তু মূর্তিটি যখন বলে, আমি ঈশ্বর নই, আমি দ্য ফুল, তখন ব্যাপারটা আরও রহস্যময় হয়ে ওঠে। এই দ্য ফুল নামটার একটা বিশেষ তাৎপর্য আছে, তাই না? অবশ্যই আছে। ট্যারট কার্ডে দ্য ফুল হলো একটা শুরু, নতুন সম্ভাবনা আর এক অজানা যাত্রার প্রতীক। আচ্ছা, এখানে ক্লাইন মানে দ্য ফুল ডেরিকের জন্য ঠিক সেই ভূমিকাটাই পালন করছে। সে ঈশ্বর নয় যে এসে সব ঠিক করে দেবে, কিন্তু সে ডেরিককে একটা নতুন পথের সন্ধান দিচ্ছে। সে ডেরিকের আরতিগুলো শোনে, শহরের মুক্তি, আকাশে সূর্য ফিরিয়ে আনা, এমনকি বাবা মাকে পুনরুজ্জীবিত করার মতো অসম্ভব ইচ্ছাও। কিন্তু সে কোনো ইচ্ছে পূরণের কুয়ো নয়, সে একটা বিনিময়ের প্রস্তাব দেয়, যেটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। হ্যাঁ, ক্ষমতা আর জ্ঞানের একটা আদান প্রদান। ঠিক, সে ডেরিককে শক্তিশালী হওয়ার সুযোগ দেবে, কিন্তু বিনিময়ে রূপার শহরের ইতিহাসটা জানতে চায়। এটা কোনো দয়া নয়, এটা একটা লেনদেন। একদম। দ্য ফুলের কাছে ডেরিকের পৃথিবীর তথ্যগুলো খুব মূল্যবান, আর ডেরিকের কাছে শক্তিশালী হওয়ার সুযোগটাই সবকিছু। এরপর ডেরিক তার শহরের ইতিহাস বলতে শুরু করে, আর এখান থেকেই আমরা ওদের জগৎ সম্পর্কে আরও গভীরে জানতে পারি। হ্যাঁ, ও জানায় যে একসময় এই শহরটার নাম ছিল কিংডম অফ সিলভার, কিন্তু সূর্য উধাও হয়ে যাওয়ার পর পুরো জগৎটাই অন্ধকারে ডুবে যায়। প্রায় ২৫৮২ বছর ধরে ওরা এই অন্ধকার যুগে টিকে আছে। ওদের একমাত্র স্থিতিশীল খাবার হল ব্ল্যাক ফেজড গ্রাস, আর টিকে থাকার জন্য ওরা এক বিশেষ ধরনের শক্তির ওপর নির্ভর করে, যেটাকে বলে বিয়ন্ডার পাথ। এই বিয়ন্ডার বা সিকোয়েন্স জিনিসটা ঠিক কি? এটা হলো এই গল্পের ম্যাজিক সিস্টেম, মানে মানুষ বিশেষ ধরনের পোষণ খেয়ে ধাপে ধাপে অতিপ্রাকৃত ক্ষমতা অর্জন করে। প্রত্যেকটা পথের একটা নির্দিষ্ট থিম আছে। আচ্ছা, ডেরিকে শহরের লোকেরা যে পথটা অনুসরণ করে সেটা হলো জায়েন্ট পাথ, যেটা মূলত শারীরিক শক্তি আর যুদ্ধের উপর কেন্দ্র করে তৈরি। সোর্সে কয়েকটা ধাপের নামও উল্লেখ করা আছে, যেমন গ্ল্যাডিয়েটর, ওয়েপন্স মাস্টার আর সবশেষে ডেমন হান্টার। হ্যাঁ, আর এই ডেমন হান্টার হলো এই পথের সিকোয়েন্স 4, যা প্রায় ডেমিগড বা অর্ধদেবতার পর্যায়ের শক্তি। এক মিনিট, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আছে। ডেরিক জানায় যে ওদের ওই ছোট্টর বিচ্ছিন্ন শহরটাতে ৩ জন ডেমন হান্টার পর্যায়ের বিয়ন্ডার আছে। এটা তো অবিশ্বাস্য। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বেশিরভাগ বড় বড় সংগঠনেও একজন সিকোয়েন্স 4 খুঁজে পাওয়া কঠিন, আর এই অভিশপ্ত শহরে ৩ জন। এটা কি করে সম্ভব? এটাই তো প্রমাণ করে যে ওদের টিকে থাকার লড়াইটা কতটা কঠিন আর ওরা কতটা মরিয়া, মানে ওদের পরিবেশই ওদের এত শক্তিশালী হতে বাধ্য করেছে। বাহ, দারুণ একটা পর্যবেক্ষণ। ওদের শক্তিটা আসলে ওদের দুর্বলতারই প্রতিফলন। এরপর ডেরিক তার চূড়ান্ত ইচ্ছাটা জানায়, আমি সূর্য হতে চাই। যখন পৃথিবীতে সূর্য ছিল তখন কোনো অভিশাপ ছিল না। এই কথাটা খুব শক্তিশালী। একদম। সে শুধু আলো চায় না, সে অভিশাপের মূল কারণটাকেই উপড়ে ফেলতে চায়। আর তাই যখন দ্য ফুল ওকে একটা কোড নেম বেছে নিতে বলে, সে এক মুহূর্ত দেরি না করে দ্য সান বা সূর্য নামটা বেছে নেয়। আর এরপরই সে নিজের জগতে ফিরে আসে। ক্রিস্টাল বলটা ভেঙে গেছে, কিন্তু ওর মধ্যে একটা নতুন আশা জন্মেছে। চোখে যন্ত্রণা থাকলেও সে আর আগের মতো দিশেহারা নয়। ডেরিকের জন্য একটা নতুন অধ্যায়ের শুরু হলো। কিন্তু গল্পটা তো শুধু ওকে নিয়ে নয়। এবার ফিরে যাওয়া যাক সেই রহস্যময় চরিত্র ক্লাইনের কাছে, যে নিজেকে দ্য ফুল বলে পরিচয় দিয়েছিল। ঠিক, আর এখানে গল্পটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। আমরা দেখি ক্লাইন মানে দ্য ফুল তার নিজের জগতে ফিরে এসেছে, আর তার বাস্তবতাটা ডেরিকের থেকে সম্পূর্ণ আলাদা। একদিকে সে এক রহস্যময় দেবতার অভিনয় করছে, আর অন্যদিকে সে একজন সাধারণ সরকারি কর্মচারী। হ্যাঁ, নাইট হকস নামের একটা সংগঠনের সদস্য। এই বৈসাদৃশ্যটা দারুণ। সে মনে মনে ভাবছে যে তার ট্যারেট ক্লাবের সদস্যরা কতটা দুর্বল, আর অন্যদিকে ডেরিকের শহরেই ৩ জন ডেমিগড লেভেলের বিয়ন্ডার। একদম। আর সে নিজে সবে ক্লাউন হওয়ার কথা ভাবছে, যা মাত্র সিকোয়েন্স 7। ডেরিকের শহরের শক্তির তুলনায় যা কিছুই না। এই দ্বৈত জীবনটাই তো ওর চরিত্রের মূল চালিকা শক্তি।
ঠিক, ওর সহকর্মীদের সাথে একটা মজার কথোপকথনেরও উল্লেখ আছে, যেখানে ওরা প্রাচীন জিনিসপত্র নিয়ে আলোচনা করছে। এই ছোট ছোট মুহূর্তগুলো ক্লাইনের জগৎটাকে আরও জীবন্ত করে তোলে। কিন্তু সেই সাধারণ জীবনেও বিপদ কম নয়। ওকে একটা বিপজ্জনক সিল্ড আর্টিফ্যাক্ট পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। এই সিল্ড আর্টিফ্যাক্টগুলো ঠিক কী জিনিস? এগুলো হলো অভিশপ্ত বা বিপজ্জনক জাদুকরী বস্তু, যা বিয়ন্ডার সংগঠনগুলো নিজেদের তত্ত্বাবধানে আটকে রাখে। এগুলো খুব অপ্রত্যাশিত আর মারাত্মক হতে পারে। আচ্ছা। ক্লাইনকে যে আর্টিফ্যাক্টটি পাহারা দিতে দেওয়া হয়েছে সেটার নাম মিউটেটেড সান স্যাক্রেড এমব্লেম। আবার সান বা সূর্য, এটা তো দারুণ একটা সংযোগ। হুম। একদিকে ডেরেক দ্য সান কোড নেম বেছে নিল, আর অন্যদিকে ক্লাইন একটা সান সম্পর্কিত আর্টিফ্যাক্টের সংস্পর্শে আসছে। মনে হচ্ছে গল্পকার এখানে কিছু একটা ইঙ্গিত দিচ্ছেন। নিঃসন্দেহে। তো ক্লাইন আর্টিফ্যাক্টটা নিয়ে শহরের বাইরে একটা জঙ্গলের পাশে পাহারা দিতে যায়। একজন সাধারণ এজেন্টের মতোই সে পোকামাকড় তাড়ানোর জন্য ভেষজ গুঁড়ো আর এসেনশিয়াল অয়েল ব্যবহার করে। কিন্তু ওর ভেতরের কৌতূহল ওকে শান্তিতে থাকতে দেয় না। স্বাভাবিক। সে একজন সিয়ার বা ভবিষ্যদ্দ্রষ্টা, তাই সে আর্টিফ্যাক্টের উৎস জানার জন্য ডিভিনেশন বা ভবিষ্যৎবাণী করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তার মানে চার্চের অন্য সিয়াররাও নিশ্চয়ই আগে চেষ্টা করে ব্যর্থ হয়েছে। হ্যাঁ, কিন্তু ক্লাইনের কাছে একটা বিশেষ অস্ত্র আছে যা আর কারো কাছে নেই, সেই কুয়াশার উপরের রহস্যময় জগৎ। ঠিক। সে ভাবে যদি সমস্ত জাগতিক বাধা দূর করে সেখানে চেষ্টা করা হয়, সে সেই জগতে প্রবেশ করে আর আর্টিফ্যাক্টের একটি হুবহু প্রতিরূপ তৈরি করে। এটা তো একটা অসাধারণ ক্ষমতা। সেই রহস্যময় জগতে সে বাস্তব জগতের যে কোনো কিছুর প্রতিরূপ তৈরি করতে পারে। হ্যাঁ, এবং এই ক্ষমতাটাই ওকে অন্যদের থেকে এগিয়ে রাখে। সে যখন সেই প্রতিরূপের উপর আবার ভবিষ্যৎবাণী করে, এবার সে সফল হয়। ও কি দেখে? সে একটা অস্পষ্ট স্বপ্নের মতো দৃশ্য দেখে। একটা বেদির উপর এক ফোঁটা উজ্জ্বল সোনালি তরল ভাসছে, আর একজন সাদা পোশাক পরা ব্যক্তি লুটিয়ে পড়ার সময় তার হাতে থাকা স্যান স্যাক্রেড এমব্লেমটা ওই তরলের সংস্পর্শে আসে। আর পুরো তরলটা শোষিত হয়ে যায়? ঠিক। ক্লায়েন্ট সাথে সাথে বুঝতে পারে যে ওই সোনালি তরলটাই আর্টিফ্যাক্টটির অসাধারণ শক্তির উৎস। কয়েক দশক পরেও এর শক্তি একটুও কমেনি। সে অবাক হয়ে যায়, এই তরলটা আসলে কি? আর এরপর সে আরও অবিশ্বাস্য একটা কাজ করে বসে। কি সেটা? সে সেই রহস্যময় জগতে নিজের ইচ্ছাশক্তি ব্যবহার করে প্রতিরূপ আর্টিফ্যাক্টটির থেকে ওই সোনালি তরলটা আলাদা করে ফেলে। কি আশ্চর্য! হ্যাঁ, তরলটা প্রতিরূপ থেকে বেরিয়ে এসে বাতাসে ভাসতে থাকে। এটা একটা অলৌকিক ঘটনার মতো। এটা প্রমাণ করে যে ওই কুয়াশার জগতে ওর ক্ষমতা প্রায় অসীম। তাহলে ক্লাইনের হাতে এখন একটা অজানা প্রচণ্ড শক্তিশালী তরল, আর সে প্রচণ্ড উত্তেজনা নিয়ে একটা নতুন প্রশ্ন লেখে। এই সোনালি তরলের উৎস কি? ক্লেইন এক রহস্যময়ে কুয়াশাচ্ছন্ন জায়গায় বসে আছে, একটা ধূসর সাদা প্রাসাদের মতন। তার একমাত্র উদ্দেশ্য এক ফোঁটা সোনালি তরলের উৎস জানা। সে ভবিষ্যৎবাণীর জন্য তৈরি হচ্ছে, মন্ত্র উচ্চারণ করছে। পরিবেশটা বেশ থমথমে, তাই না? হ্যাঁ, এবং সে খুব সতর্ক। সে 7 বার মন্ত্রটা উচ্চারণ করে, কারণ 7 সংখ্যাটি তার জগতে বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু সতর্কতা সত্ত্বেও সে যা দেখতে চলেছে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আচ্ছা। ভবিষ্যৎবাণী শুরু হওয়ার সাথে সাথে সে এক অদ্ভুত জগতে প্রবেশ করে। সবকিছু ঝাপসা, ধ্বংসপ্রাপ্ত, আর সেই ধ্বংসস্তূপের মাঝে সে দেখতে পায় একটা সূর্য। একটা উজ্জ্বল সোনালি সূর্য। কিন্তু এটা তো সাধারণ সূর্য ছিল না, তাই না? বর্ণনায় যা আছে তাতে মনে হচ্ছে এটা জীবন্ত কিছু। একদম। ওটা কোনো মহাজাগতিক বস্তু ছিল না, বরং ছিল এক, বলা যায়, অপ্রকাশ্য ঐশ্বরিক সত্তার সরাসরি প্রকাশ। সে শুধু সূর্য দেখেনি, সে একটা চাপা গর্জন শুনেছে। এরপরই সবকিছু বিশুদ্ধ আলো আর আগুনে ছেয়ে যায়। এটা কোনো দর্শন ছিল না, এটা ছিল একটা অবাঞ্ছিত সংযোগ। ঠিক, যেন আপনি ভুল করে ঈশ্বরের ব্যক্তিগত ফোন নম্বরে ডায়াল করে ফেলেছেন আর তিনি ফোনটা ধরে ফেলেছেন। আর সেই ফোন কলের বিলটা বেশ চড়া ছিল, কারণ এরপরই তো আসল বিপর্যয় নেমে আসে, তাই না? ক্লিন ছিটকে বেরিয়ে আসে সেই স্বপ্ন জগৎ থেকে, আর তার শরীর আক্ষরিক অর্থে পুড়তে শুরু করে। তার মস্তিষ্ক আর আত্মা দুটোই যেন ফুটন্ত লাভায় পরিণত হয়।
কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল অন্য জায়গায়, যে রহস্যময় কুয়াশাচ্ছন্ন স্থানটিতে সে ছিল, যা কিনা তার ব্যক্তিগত নিরাপদ আশ্রয়। আর যা আগে কখনো টলেনি। সেই জায়গাটা কাঁপতে শুরু করে, প্রাসাদের মতো কাঠামোটা ভেঙে পড়তে শুরু করে, এমনকি একটা প্রাচীন ব্রোঞ্জের টেবিলও টুকরো টুকরো হয়ে যায়। আর মানে ওই ঐশ্বরিক সত্তার প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে তা শুধু ক্লেইনের শরীরেই নয়, তার এই বিশেষ আধ্যাত্মিক কঙ্কালকেও প্রায় ধ্বংস করে দিচ্ছিল। ঠিক তাই। এটা প্রমাণ করে যে সে কোনো সাধারণ সত্তার মুখোমুখি হয়নি। ক্লেনের মনে তখন তীব্র ভয় কাজ করতে শুরু করে। হুম। সে বুঝতে পারে যে সে সম্ভবত সরাসরি কোনো দেবতাকে দেখে ফেলেছে, ইটার্নাল ব্লেজিং সান বা শাশ্বত প্রখর সূর্যকে। ওই রহস্যময় স্থানটা তাকে কোনোভাবে রক্ষা করলেও সে যে অল্পের জন্য বেঁচে গেছে তা সে হাড়ে হাড়ে টের পায়। হ্যাঁ, আর এরপর তো সে রীতিমতো প্রতিজ্ঞা করে যে এমন বেপরোয়া কাজ আর কখনো করবে না। কিন্তু তার শরীরের ওপর দিয়েছে ধকলটা গেল। তার কি হলো? ওই রহস্যময় জায়গাটা কি আবার আগের মতো হয়ে গিয়েছিল? জায়গাটা ধীরে ধীরে নিজেকে সারিয়ে তোলে। ভাঙা টেবিলটা আবার আগের মতো হয়ে যায়, যা নিজেই একটা অলৌকিক ব্যাপার। আচ্ছা। কিন্তু ক্লেইনের ভেতরের ক্ষতিটা ছিল অনেক গভীর। সে শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। তার অস্তিত্ব, তার আত্মা আগের চেয়ে অনেক বেশি ম্লান আর অস্পষ্ট হয়ে যায়। যেন তার অস্তিত্বের একটা বড় অংশই ওই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঠিক, একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। শরীর মন দুটোই প্রায় ভেঙে পড়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই বিপর্যয়ের মধ্যেই লুকিয়েছিল একটা বিশাল পুরস্কার, তাই না? হ্যাঁ, এটাই সবচেয়ে আকর্ষণীয় অংশ। অভিজ্ঞতাটা ভয়ঙ্কর হলেও এটা নিষ্ফল ছিল না। সেই সংক্ষিপ্ত বিপজ্জনক সংযোগের সময় ক্লেইনের মনে কিছু জ্ঞান, বলা যায়, স্থায়ীভাবে গেঁথে গিয়েছিল। যেন একটা বিশাল ডেটা ফাইল তার মস্তিষ্কে জোর করে ডাউনলোড করে দেওয়া হয়েছে। আর সেই ফাইলে কি কি ছিল? আমি জানি এর মধ্যে একটা নিয়ম ছিল, যা সে খুব কঠিনভাবে শিখেছে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, ঈশ্বরের দিকে সরাসরি তাকিও না। এটা এখন তার কাছে শুধু একটা উপদেশ নয়, এটা একটা ভয়াবহ অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা। একদম। এর সাথে ছিল কিছু রহস্যময় শব্দ, যেমন বিশুদ্ধ শ্বেত দেবদূত। এই শব্দগুলোর মানে সে তখনও জানে না, কিন্তু সে বুঝতে পারে এগুলো খুব গুরুত্বপূর্ণ। আর কিছু ব্যবহারিক জ্ঞানও তো সে পেয়েছিল, তাই না? যেমন একটা কি বলে, অস্ত্র বা যন্ত্র তৈরির কৌশল। হ্যাঁ, সে একটি বিশেষ সিলমোহর করা বস্তু, যার নম্বর 30782, সেটা ব্যবহার করে ফ্ল্যাটারিং সান চার্ম তৈরির কৌশল শিখে ফেলে। এটা একটা দারুণ আত্মরক্ষার উপায়। আচ্ছা। এছাড়াও সে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মতাত্ত্বিক তথ্য জানতে পারে, যেমন শাশ্বত প্রখর সূর্য দেবতা অন্য দুজন শক্তিশালী দেবতার প্রতি তীব্র বিদ্বেষ পোষণ করে। লর্ড অফ স্টর্মস আর গড অফ নলেজ অ্যান্ড উইজডম। ঠিক, এটা অনেকটা গুপ্তচর মারফত পাওয়া রাষ্ট্রীয় গোপন তথ্যের মতো। কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি তো ছিল পোষণের ফর্মুলাগুলো, তাই না? যেগুলোর জন্য অন্যরা হয়তো সারা জীবন চেষ্টা করেও পায় না। একদম। সে সান বা সূর্যপথের বেশ কয়েকটি পোষণের ফর্মুলা পেয়ে যায়, যেমন বার্ড এবং লাইট সাপ্লায়েন্টের সম্পূর্ণ ফর্মুলা। শুধু তাই নয়, প্রিস্ট অফ লাইট ও আনশ্যাডোরের মতো উচ্চ পর্যায়ের ফর্মুলার অংশবিশেষও সে পেয়ে যায়। হ্যাঁ, এগুলো এমন সব গোপন জ্ঞান যা বিভিন্ন চার্চ বা গোপন সংগঠন হাজার বছর ধরে নিজেদের কুক্ষিগত করে রাখে। অবিশ্বাস্য! যে ঘটনায় তার প্রাণ যেতে পারত, সেটাই তাকে এমন এক গুপ্তধন দিয়ে গেল যা অন্যরা হয়তো সারা জীবনেও খুঁজে পাবে না। এটা তো ভাগ্যের এক অদ্ভুত পরিহাস। ঠিক। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। একজন দেবতা যার দিকে তাকানোর জন্য ক্লেইনের প্রায় মৃত্যু হচ্ছিল, সেই তাকে এতগুলো গোপন ফর্মুলা কেন দিয়ে দিল? এটা কি দেবতার অনিচ্ছাকৃত ভুল, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল? এটাই তো সবচেয়ে আকর্ষণীয় প্রশ্ন। এর বেশ কয়েকটি ব্যাখ্যা হতে পারে। একটা সম্ভাবনা হল ঐশ্বরিক সত্তার সাথে সরাসরি সংযোগের সময় জ্ঞান ঠিক বাঁধভাঙা জলের মতো প্রবাহিত হয়। আচ্ছা। দেবতা চাইলেও হয়তো তা পুরোপুরি আটকাতে পারেন না। ক্লেইনের মনটা একটা খোলা দরজার মতো ছিল, আর সেই দরজা দিয়ে জ্ঞানের স্রোত ঢুকে পড়েছে। আরেকটা সম্ভাবনা আরও জটিল হতে পারে। হ্যাঁ, হতে পারে ইটার্নাল ব্লেজিং সান ইচ্ছাকৃতভাবেই এই জ্ঞান ছড়িয়ে দিতে চেয়েছিল। ইচ্ছাকৃতভাবে? কেন? কারণ আমরা আগেই জেনেছি যে তার দুজন শক্তিশালী শত্রু আছে। হতে পারে সে পৃথিবীতে তার অনুসারীর সংখ্যা বাড়াতে চায়, নতুন যোদ্ধা তৈরি করতে চায়। আর তার জন্য নিজের পথের গোপন জ্ঞান ছড়িয়ে দেওয়ার চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? এটা একটা কৌশলগত চালও হতে পারে।
এই ঘটনাটা দেবতাদের প্রকৃতি নিয়েই প্রশ্ন তুলে দেয়। তারা কি শুধু মহাজাগতিক শক্তি, নাকি তাদেরও নিজস্ব রাজনীতি, শত্রুতা আর উদ্দেশ্য আছে? তার মানে ক্লেইন নিজের অজান্তেই একটা মহাজাগতিক রাজনীতির অংশ হয়ে গেল। আর এই ঘটনার পরেই তো সে পুরোপুরি নিশ্চিত হয় যে ওই সোনালি তরলটা আসলেই কি ছিল। হ্যাঁ, এখন আর তার কোনো সন্দেহ থাকে না যে ওটা ছিল কোনো দেবতার রক্ত। এই অপ্রত্যাশিত বেঁচে থাকার পুরস্কার তাকে শুধু বাঁচিয়েই রাখেনি, বরং তার হাতে এমন ক্ষমতা তুলে দিয়েছে যা সে কল্পনাও করতে পারেনি। কিন্তু এই জ্ঞানের সাথে আসে নতুন দায়িত্ব এবং আরও বড় বিপদ। অবশ্যই। আর এই ঐশ্বরিক অভিজ্ঞতার পর তাকে ফিরে আসতে হয় খুব সাধারণ জাগতিক বাস্তবতায়। ভবিষ্যৎবাণীর জগৎ থেকে ফিরে আসার পর তার প্রথম কাজ কী ছিল? তার প্রথম কাজ ছিল ভয় আর ক্লান্তি সামলানো। সে প্রথমে চারপাশটা ভালো করে দেখে, হাতের সিলমোহর করা বস্তুটা পরীক্ষা করে, মানে নিশ্চিত হয় যে তাকে কেউ অনুসরণ করেনি বা তার উপর কোনো নজর রাখছে না। তার শরীর তখন প্রচণ্ড ক্লান্ত, আত্মাটা যেন নিংড়ে নেওয়া হয়েছে। এই সময় তার জাগতিক দায়িত্বগুলো ফিরে আসে। যেমন তার সহকর্মীর সাথে ডিউটি বদল করা। এই অংশটা আমার খুব মজার লাগে। একদিকে এসে দেবতাদের গোপন জ্ঞান পেয়েছে, আরেকদিকে তাকে সহকর্মীকে ক্লান্তি ঢাকার জন্য সাধারণ একটা অজুহাত দিতে হচ্ছে। এই বৈপরীত্যটাই গল্পটাকে এত জীবন্ত করে তোলে। 1 মিনিট আগে সে ঈশ্বরের মুখোমুখি হয়েছে, আর পরের মিনিটে সে তার সহকর্মী ফ্রাইকে বলছে যে আগের রাতে ডিউটির কারণে সে ক্লান্ত। এই জাগতিক বাস্তবতা তার ঐশ্বরিক অভিজ্ঞতাকে মাটির পৃথিবীতে নামিয়ে আনে। এরপর তার একটাই চিন্তা ছিল, কখন সে বাড়ি ফিরে ঘুমাতে পারবে। ওর তখন যে কি ভীষণ ঘুমের দরকার ছিল, শরীর আর চলছিল না। বাড়ি ফিরে এসে সোজা বিছানায় চলে যায় এবং গভীর ঘুমে তলিয়ে যায়। কিন্তু শান্তি তার কপালে ছিল না, তাই না? না, ঘুমের মধ্যেও এক অদ্ভুত ঘটনা ঘটে। কি সেটা? ঘুমের মধ্যেও সে নিরাপদ ছিল না। তার ক্যাপ্টেন ডান স্মিথ তার স্বপ্নে প্রবেশ করে। আর শুধু প্রবেশ করেই থেমে থাকেনি। সে স্বপ্নের মধ্যে ক্লেইনের জন্য রাখা সমস্ত খাবার, টমেটো দিয়ে গরুর লেজের স্টু, ভাজা ভেড়ার মাংস, ম্যাশড পটেটো সবকিছু সবকিছু খেয়ে নিঃশব্দে চলে যায়। অর্থাৎ বেচারা ক্লিন শুধু বাস্তবে নয়, স্বপ্নেও শান্তিমতো খেতে পারল না। ক্যাপ্টেনের এই ক্ষমতা তো বেশ অদ্ভুত। এটা একই সাথে অস্বস্তিকর এবং মজাদার। ডান স্মিথ একজন নাইটমেয়ার বা দুঃস্বপ্ন স্রষ্টা। সে তার ক্ষমতার অনুশীলন করছে। এটা তার অদ্ভুত এক কাজের ধরন। হ্যাঁ, হয়তো সে ক্লেইনকে শুধু পরীক্ষা করছিল, অথবা এটা তার এক ধরনের বিচিত্র রসিকতা। সে হয়তো দেখতে চেয়েছিল ক্লেইনের মানসিক অবস্থা কতটা স্থিতিশীল। রসিকতা বলছেন, কিন্তু আমার কাছে তো বেশ ভয়ের ব্যাপার মনে হচ্ছে। তা তো বটেই। একজন ক্যাপ্টেন যদি যখন তখন আপনার স্বপ্নে ঢুকে পড়তে পারে, তাহলে তো ব্যক্তিগত গোপনীয়তা বলে আর কিছু থাকল না। এটা কি ক্ষমতার অপব্যবহার নয়? অবশ্যই ক্ষমতার একটি প্রদর্শন। এটা ক্লেইনকে এবং আমাদেরকেও মনে করিয়ে দেয় যে এই জগতে বিপদ শুধু শারীরিক নয়, মানসিক এবং আধ্যাত্মিকও। এখানে ক্ষমতা মানে শুধু তলোয়ার চালানো নয়, অন্যের স্বপ্নে ঢুকে তার রাতের খাবার চুরি করার মতো বিচিত্র কাজও হতে পারে। এটা ক্লেইনকে সবসময় সতর্ক থাকতে বাধ্য করে, এমনকি ঘুমের মধ্যেও। ঠিক। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পরেও ক্লেইনের বিশ্রামের সুযোগ ছিল না। পরদিন সকালেই তার জন্য নতুন কাজ অপেক্ষা করছিল। হ্যাঁ, তাকে দুটো গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। একজন তথ্যদাতা ডক্টর ড্যাক্সটারের সাথে দেখা করতে হবে, আর সন্ধ্যায় একটি গোপন ট্যারোট গ্যাদারিংয়ে যোগ দিতে হবে। তাই ঘুমানোর আগে সে একটা গুরুত্বপূর্ণ কাজ করে নেয়। সে নতুন পাওয়া সমস্ত তথ্য, বিশেষ করে পোষণের ফর্মুলাগুলো বারবার মনে করে নেয়, যাতে ভুলে না যায়। কারণ এই জ্ঞান তার কাছে সোনার চেয়েও দামি। একদম। ড্যাক্সটারের সাথে তার দেখা করার জায়গাটাও খুব জেষ্ণাভাবে পরিকল্পনা করা। একটা শুটিং ক্লাব, কোলাহলপূর্ণ একটা জায়গা যেখানে গোপন কথা বলার সুবিধা আছে। হ্যাঁ, আর সেখানে গিয়ে ক্লিন একটা লেনদেন করতে চায়। সে টেলিপ্যাথিস্ট পোষণের ফর্মুলা চায়, যা তার ক্ষমতার পরবর্তী ধাপ। আর এর বিনিময়ে সে এমন একটা জ্ঞান ভাগ করে নিতে রাজি হয় যা যে কোনো ক্ষমতাশালী ব্যক্তির কাছে অমূল্য। সেটা হলো পোষণের ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের জন্য অ্যাক্টিং মেথড বা অভিনয় পদ্ধতি। এটা একটা অত্যন্ত কৌশলগত বিনিময় ছিল। এই অ্যাক্টিং মেথডের ধারণাটা তো পুরো খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। তার মানে কি এই পদ্ধতি ব্যবহার করলে যে কেউ খুব সহজে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে? হ্যাঁ, মানসিক ভারসাম্য না হারিয়ে, এটাই আসল কথা। আচ্ছা, এটা ক্ষমতা অর্জনের পথে সবচেয়ে বড় বাধাটা দূর করে দেয়। সাধারণত পোষণ গ্রহণ করলে মানুষের ব্যক্তিত্বে পরিবর্তন আসে, এমনকি সে পাগলও হয়ে যেতে পারে। কিন্তু
এই অভিনয় পদ্ধতি ব্যবহার করলে একজন ব্যক্তি তার নতুন ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে পারে, তার সাথে একাত্ম হতে পারে। এটা অনেকটা মেথড অ্যাক্টিংয়ের মতো। আপনি যে চরিত্রের ক্ষমতা পেয়েছেন সেই চরিত্রের মতো আচরণ করে ক্ষমতাটাকে নিজের অংশ বানিয়ে ফেলেন। ঠিক ধরেছেন। আর এই লেনদেনের কথা ভাবতে ভাবতেই ক্লেইনের মাথায় একটা নতুন আরও গভীর উপলব্ধি আসে। কি এটা? সে বুঝতে পারে যে তার নিজের চার্চের মতো বড় সংগঠনগুলো সম্ভবত এই অ্যাক্টিং মেথড সম্পর্কে জানে, কিন্তু তারা নিচু পদের সদস্যদের কাছ থেকে এটা লুকিয়ে রাখে। এটা একটা যুগান্তকারী উপলব্ধি, কারণ এর মানে হল চার্চ ইচ্ছাকৃতভাবে তাদের সদস্যদের ক্ষমতা সীমিত রাখছে। এটা শুধু ক্ষমতা নিয়ন্ত্রণের বিষয় নয়, এটা একটা সংগঠনের স্থিতিশীলতা রক্ষারও উপায়। যদি সবাই খুব দ্রুত এবং সহলে শক্তিশালী হয়ে যায়, তাহলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। নেতৃত্বের প্রতি আনুগত্য কমে যেতে পারে। ঠিক, তারা অনুগত সৈনিক চায়, শক্তিশালী প্রতিযোগী নয়। তার মানে এটা একটা বিরাট বিশ্বাসঘাতকতা, তাই না? যে সংগঠনকে সে বিশ্বাস করে সেবা করে তারাই তাকে অন্ধকারে রাখছে। হ্যাঁ, এটা তার বিশ্বাসের ভিত্তিতে প্রথম বড় আঘাত। সে বুঝতে শুরু করে যে সে একটা বিশাল খেলার গুটি মাত্র, আর খেলার নিয়মগুলো তার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। আর এই সন্দেহটা তাকে আরও একটা পুরনো রহস্যের দিকে ঠেলে দেয়। অ্যান্টিগোনাস পরিবারের রহস্য, তাই তো? যারা সিয়ার বা দ্রষ্টাপথের মূল ধারক ছিল, এবং যাদেরকে ক্লেনের চার্চই ধ্বংস করেছিল। ঠিক। ক্লেন জানে যে তার চার্চ এক ভয়ঙ্কর যুদ্ধ করে অ্যান্টিগোনাস পরিবারকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। তাহলে সাধারণ যুক্তি অনুযায়ী সেই পরিবারের সমস্ত গোপন জ্ঞান, বিশেষ করে সিয়ার পথের সব ফর্মুলা চার্চের হাতে আসা উচিত ছিল। কিন্তু বাস্তবে চার্চের কাছে শুধুমাত্র সিকোয়েন্স 9 সিয়ারের ফর্মুলাটা আছে, যেটা সবচেয়ে প্রাথমিক স্তরের। তাহলে বাকি ফর্মুলাগুলো কোথায় গেল? তারা তো পুরো পরিবারকেই শেষ করে দিয়েছিল। এটা তো একটা বড়সড় ফাঁক থেকে যাচ্ছে ইতিহাসে। আর এই প্রশ্নটাই ক্লেনকে নাড়িয়ে দেয়। এর কয়েকটি সম্ভাব্য উত্তর হতে পারে, আর কোনোটি তার চার্চের জন্য সুখকর নয়। যেমন, হয়তো চার্চ যুদ্ধে জিতলেও সব ফর্মুলা উদ্ধার করতে পারেনি, অথবা হয়তো অন্য কোনো শক্তি সেই ফর্মুলাগুলো হাতিয়ে নিয়েছে। আর সবচেয়ে বিপজ্জনক সম্ভাবনা হল হয়তো অ্যান্টিগোনাস পরিবারের কেউ একজন সেই ভয়ঙ্কর যুদ্ধ থেকে বেঁচে গিয়েছিল এবং জ্ঞানগুলো নিয়ে পালিয়েছিল। এই প্রশ্নটি তার নিজের সংগঠনের ইতিহাস এবং সততা নিয়ে এক বিশাল সন্দেহের জন্ম দেয়। আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে সে তার এই দুটো জীবন সামলায় আর এমন কিছু প্রাচীন রহস্যের মুখোমুখি হয় যা যা হয়তো তার ভবিষ্যৎটাই বদলে দিতে পারে। একদম। আর আলোচনাটা শুরুই হচ্ছে ক্লেইনের একটা বেশ বড় দ্বিধা দিয়ে। ও একটা শুটিং রেঞ্জে বুঝলেন প্র্যাকটিস করছে, কিন্তু ওর মাথায় ঘুরছে অন্য জিনিস। ও সংস্থা ওই এভারনাইট গডেসের চার্চের উদ্দেশ্য নিয়ে, তাই তো? হ্যাঁ, ও ঠিক বুঝতে পারছে না চার্চ কেন সিয়ের পথের উপরের দিকের তথ্যগুলো এভাবে লুকিয়ে রাখছে। এটা আসলেই একটা বড় প্রশ্ন। ওকে তো সিকোয়েন্স ৮ বা ৭-এর নামও ঠিক করে বলা হয়নি। মনে হচ্ছে যেন চার্চ চাই না কেউ এই পথে বেশি দূর যাক। দুটো কারণ হতে পারে। এক, হয়তো তারা নাইট হর্বের এই পথটা নিতে বারণ করছে, মানে এর মধ্যে কোনো বিপদ আছে। অথবা, এবং এটাই বেশি সত্যি মনে হয়, তারা আসলে ক্ষমতার নিয়ন্ত্রণটা নিজেদের হাতে রাখতে চায়। আচ্ছা, মানে নিচু পদের সদস্যরা যদি জেনেই যায় যে বড় ফর্মুলাগুলো তাদেরই হাতে আছে, তাহলে তো একটা ক্ষমতার দ্বন্দ্ব শুরু হতে পারে। আর এই সব চিন্তার মধ্যেই কিন্তু ওকে একটা বড় সিদ্ধান্ত নিতে হচ্ছে, ওই ক্লাউন পোষণের জন্য আবেদন করার ব্যাপারটা। হ্যাঁ, ওর পথের পরের ধাপ, কিন্তু বেশ চিন্তিত। কারণটা তো স্বাভাবিক। ও মাত্র ১ মাসে সিয়ার পোষণ হজম করে ফেলেছে, যেটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। ঠিক এখানেই ওই অ্যাক্টিং মেথড বা অভিনয় পদ্ধতির বিষয়টা আসছে। এটা তো ক্লেইনের গোপন অস্ত্র আর কি। হ্যাঁ, ও তো পোষণের নামের সাথে মিলিয়ে অভিনয় করে, সিয়ার হিসেবে রহস্যময় থাকা, ভবিষ্যৎবাণী করার ভান করা। একদম। আর এভাবেই পোষণের শক্তিটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। কিন্তু সমস্যাটা হলো, চার্চের বড় কর্তারা যদি এই পদ্ধতি সম্পর্কে জেনে থাকেন, তাহলে ক্লেইনের এই অস্বাভাবিক দ্রুত অগ্রগতি তাদের চোখে পড়বেই। তার মানে ও ধরা পড়ার একটা বিশাল ঝুঁকির মধ্যে আছে। কিন্তু ওর কাছে একটা অজুহাতও তো রেডি আছে, তাই না? হ্যাঁ, বলতে পারে যে ওল্ড নীলের কাছ থেকে আইডিয়া পেয়ে ও নিজেই এটা বের করেছে। দুর্বল যুক্তি যদিও। কিন্তু একেবারে কিছু না থাকার চেয়ে তো ভালো। শেষমেশ ও ঝুঁকিটা নেওয়ারই সিদ্ধান্ত নেয়। কারণ ক্লাউন তো একটা নিচু ক্রমের পর্যায়, সিকোয়েন্স ৮। ঠিক। এটা নিয়ে হয়তো খুব বেশি তদন্ত হবে না,
কিন্তু এই ঘটনাটা ওকে একটা শিক্ষা দিয়ে দিচ্ছে যে ভবিষ্যতে ওকে আরও অনেক বেশি সাবধানে থাকতে হবে। এইসব ভাবতে ভাবতেই ওর শুটিং প্র্যাকটিস শেষ হয়, রিভলভারটা রেখে ক্লাব থেকে বেরিয়ে ড্যাফোডিল স্ট্রিটের বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু ওর সাধারণ জীবনেও তো মাঝে মাঝে অদ্ভুত সব ঘটনা ঘটে। হ্যাঁ, যেমন বাড়ির দরজার কাছে পৌঁছেও দেখে ওর বোনের সহপাঠী এলিজাবেথ অপেক্ষা করছে। আর এই দেখা হওয়াটা বেশ মজার। খুবই মজার। এলিজাবেথ তো খুব উত্তেজিত হয়ে ক্লেনকে জানায় যে গত রাতে সে আর ওই কালো বর্ম পরা নাইটের দুঃস্বপ্নটা দেখেনি। ওর ধারণা ক্লেইনের ভবিষ্যৎবাণী ফলে গেছে। অথচ আসল কারণটা তো একদম অন্য। ক্লেইন তো জানে যে নাইটহকদের দল ওই সিল্ড আর্টিফ্যাক্ট 3078-2 ব্যবহার করে প্রেতাত্মাটাকে পুরোপুরি জেপুজিকে কারুল দিয়ে দিয়েছে। তাই দুঃস্বপ্নের কোনো প্রশ্নই আসে না। ও মনে মনে হাসে আর ভাবে তরুণীরা যুক্তির থেকে অনুভূতিকে বেশি বিশ্বাস করে। এটাও দ্বৈত জীবনের একটা দারুণ উদাহরণ কিন্তু। একদিকে ও একজন সাধারণ ক্লার্ক, আর অন্যদিকে এমন সব গোপন খবর রাখে যা কেউ ভাবতেও পারবে না। এই ছোট ঘটনাটা শেষ করে ও ওর আসল কাজের জন্য তৈরি হয়। হ্যাঁ, ঘরে ফিরে দুপুর 2:45 আধ্যাত্মিকতার একটা অদৃশ্য দেওয়াল দিয়ে ঘরটা বন্ধ করে দেয়। তারপর ঘড়ির কাঁটার বিপরীতে 4 ধাপ হেঁটে প্রবেশ করে ওর নিজের জগতে। ধূসর কুয়াশার উপরে সেই রহস্যময় প্রাসাদে। এই জায়গাটা তো ওর ক্ষমতার কেন্দ্র। ঠিক, এখানেই তো দ্য ফুল। একদম। আর এখানে এসেই ও প্রথমে একটা ভবিষ্যৎবাণী করে। একটা কাগজে লেখে, আমার নাইটহকদের মাধ্যমে ক্লাউন পোষণ পাওয়া উচিত। আর পেন্ডুলামের ফলাফলও পজিটিভ আসে। হ্যাঁ, যা ওকে কিছুটা স্বস্তি দেয়। এরপরই ও ওর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট ট্যারোট ক্লাবের দিকে নজর দেয়। আজকের মিটিংয়ে তো একজন নতুন সদস্য যোগ দেবে। ঠিক, তাই ও মিটিংয়ের নির্ধারিত সময়ের একটু আগেই দ্য সানকে ডেকে আনার সিদ্ধান্ত নেয়। আর সাথে সাথেই দৃশ্যটা চলে যায় একটা একেবারে অন্য জগতে, সিটি অফ সিলভার বলে একটা জায়গায়। যেখানে ডেরিক নামের এক তরুণ ক্ষুধার্ত অবস্থায় দ্য ফুলের ডাকের জন্য অপেক্ষা করছে। হঠাৎ একটা গাঢ় লাল আভা ওকে ঘিরে ধরে, আর ও নিজেকে আবিষ্কার করে সেই ধূসর কুয়াশাচ্ছন্ন জগতে। ক্লিন দ্য ফুল ওকে প্রাচীন ভাষায় স্বাগত জানায়, আর ওকে একটা বিশেষ মন্ত্র শিখিয়ে দেয়, যাতে পরের বার ওকে ডাকার জন্য আর সারাক্ষণ অপেক্ষা করতে না হয়। ঠিক, মন্ত্রটা ছিল, দ্য ফুল যে এই যুগের নয়, ধূসর কুয়াশার ওপরের রহস্যময় শাসক, সৌভাগ্য বহনকারী হলুদ ও কালোর রাজা। এটা একদিকে যোগাযোগের মাধ্যম, আবার অন্যদিকে দ্য ফুলের প্রতি ডেরিকের বিশ্বাসকেও আরও মজবুত করে তুলছে। একদম। ঠিক 3টের সময় বাকি সদস্যরাও চলে আসে, জাস্টিস আর দ্য হ্যাংড ম্যান। ক্লেইন তখন নতুন সদস্য দ্য সানের সাথে সবার পরিচয় করিয়ে দেয়, কিন্তু সবার প্রতিক্রিয়া তো একরকম ছিল না। না, একদমই না। জাস্টিস অড্রে, সে তো খুব খুশি। ওর মনে হচ্ছে ক্লাবটা বড় হচ্ছে, এগুচ্ছে। কিন্তু দ্য হ্যাংড ম্যান, অ্যালজার, সে কিছুটা বিরক্ত। কারণ দ্য ফুল ওকে আগে থেকে কিছুই বলেনি। ও তো এই ক্লাবটাকে একটা খুব গোপন আর অভিজাত জায়গা হিসেবে দেখে। নতুন সদস্য নতুন ঝুঁকি। আর অড্রে তো একজন দর্শক, সে তার ক্ষমতা ব্যবহার করে দ্য সানকে পর্যবেক্ষণ করে। হ্যাঁ, ওর মনে হয় ছেলেটা তরুণ, নার্ভাস, কিন্তু ওর মধ্যে একটা একাকী নেকড়ের মতো একটা দৃঢ়তা আছে। পরিচয় পর্ব শেষ হতেই সভার আসল কাজ শুরু হয়। অড্রে জানায় যে ও সম্রাট রোসেলের ডায়েরির আরও 2টো নতুন পাতা জোগাড় করেছে। আর বিনিময়ে ও টেলেপ্যাথিস্ট পোষণের ফর্মুলা চায়। আর কথা প্রসঙ্গে ও যখন দ্য ফুলকে এর জন্য টাকা দেওয়ার কথা বলে, তখন ও নিজেই খুব বিব্রত হয়ে পড়ে। এটা একটা মজার মুহূর্ত। হ্যাঁ, কারণ ও বুঝতে পারে যে দ্য ফুলের মতো একজনকে টাকা দিয়ে বিচার করাটা বোকামি। কিন্তু ঠিক তখনই একটা অপ্রত্যাশিত ব্যাপার ঘটে, যা পুরো সভার মোড় ঘুরিয়ে দেয়। নতুন সদস্য দ্য সান ডেরিক, সে বলে ওঠে যে ও টেলিপ্যাথিস পোষণের ফর্মুলাটা জোগাড় করে দিতে পারবে। এটা তো সবার জন্য একটা বিশাল বিশাল চমক। বিশাল তো বটেই। ডেরিক তখন ব্যাখ্যা করে এটা ড্র্যাগন জাতির একটি সিকোয়েন্স পাথওয়ে, আর আমাদের সিটি অফ সিলভার একসময় জায়েন্ট রাজার পরিবার দ্বারা শাসিত ছিল। আর জায়ান্ট আর ড্র্যাগনরা তো ছিল শত্রু। ঠিক তাই আমাদের শহরে সিকোয়েন্স 9, 8 এবং 7 এর সব ফর্মুলাই আছে। এ কথা শোনার পর ক্লেইনের ভেতরের অবস্থা কি হয়েছিল তা ভাবা যায়। ও তো ডেরেককে আগেই সাবধান করেছিল নিজের পরিচয় নিয়ে বেশি কিছু না বলতে। আর ছেলেটা প্রথম দিনই গড়গড় করে সবকিছু বলে দিল। কৌশলগত দিক থেকে তো এটা একটা বিরাট ভুল। কিন্তু দ্য ফুলের জন্য এটা একটা দারুণ সুযোগ হয়ে দাঁড়ায়। কিভাবে? ও একদম চুপ করে থাকে,
কোনো প্রতিক্রিয়া দেখায় না। আর এতেই জাস্টিস আর দ্য হ্যাংড ম্যানের মনে ওর সর্বজ্ঞ ভাবমূর্তিটা আরও শক্তিশালী হয়। আচ্ছা, মানে ওরা ভাবে যে দ্য ফুল নিশ্চয়ই আগে থেকেই সব জানত। একদম, তাই তো এত শান্ত। জায়ান্ট রাজা, ড্র্যাগন জাতি, সিটি অফ সিলভার এসব তো অড্রি আর অ্যালজারির কাছে রূপকথার গল্পের মতো। আর যে সত্তা এই রূপকথার জগতের কাউকে তাদের সাথে এক টেবিলে বসাতে পারে, তার ক্ষমতা নিয়ে তো তাদের আর কোনো সন্দেহ থাকে না। ক্লেইন এই সুযোগটা কাজে লাগিয়ে একটা ত্রিপাক্ষিক চুক্তি তৈরি করে। চুক্তিটা বেশ সহজ ছিল, তাই না? খুব সহজ। ক্লেইন দ্য সানকে দেবে বার্ড ফর্মুলা, দ্য সান দুটো সবার মধ্যে জাস্টিসকে দেবে টেলিপ্যাথিস্ট ফর্মুলা। আর জাস্টিস এখনই দ্য ফুলকে দেবে ডায়েরির পাতাগুলো। একটা নিখুঁত লেনদেন, সবাই লাভবান হচ্ছে আর দ্য ফুলের নিয়ন্ত্রণও বজায় থাকছে। লেনদেন শেষ হওয়ার পর ক্লেইন ডায়েরির পাতাগুলো পড়তে শুরু করে, আর প্রথম পাতাতেই এমন একটা তথ্য পায় যা ওর এতদিনের সব ধারণাকে নাড়িয়ে দেয়। কি সেই তথ্য? সম্রাট রুসেল লিখেছেন সিকোয়েন্স 5 এর পরে কিছু সিকোয়েন্স পাথওয়ে একে অপরের সাথে বিনিময় করা সম্ভব। কি বলছেন? এটা তো একটা যুগান্তকারী তথ্য। হ্যাঁ, কারণ নাইটহোকদের তো শেখানো হয়েছে যে একবার একটা পথ বেছে নিলে আর বদলানো যায় না। বদলালেই পাগল হয়ে যেতে হয় অথবা শক্তি হারাতে হয়। কিন্তু রুসেল বলছেন স্লিপলেস আর কর্পাস কালেক্টর পাথওয়ে উঁচু পর্যায়ে গিয়ে মিলে যেতে পারে। তার মানে এতদিন যা অসম্ভব বলে মনে করা হতো তা আসলে সম্ভব। তাহলে আসল প্রশ্নটা হলো, চার্চ বা অন্য সংস্থাগুলো কেন এই তথ্যটা লুকিয়ে রাখছে? সেই আগের সন্দেহটাই তো সত্যি মনে হচ্ছে, ক্ষমতার নিয়ন্ত্রণ। ঠিক, তারা চায় না যে সদস্যরা জানুক তাদের কাছে অন্য বিকল্পও আছে। এই তথ্যটা ক্লেইনের জন্য সম্ভাবনার এক নতুন দরজা খুলে দেয়। ও ভাবতে শুরু করে ওর সিয়ার পথের সাথে কোন পথ বিনিময় করা সম্ভব। হয়তো অ্যাপ্রেন্টিস বা মারাউডার, যার কথা রুসেলও আগেও বলেছিলেন। এই সব ভাবতে ভাবতেই ও ডায়েরির দ্বিতীয় পাতাটা পড়ে। আর দ্বিতীয় পাতার রহস্যটা আরও অনেক বড়। কি ছিল তাতে? রুসেল লিখেছেন তিনি একটি প্রাচীন গোপন সংগঠনের বৈঠকে গিয়েছিলেন, যাদের কাছে দ্বিতীয় ব্লাসফেমি স্লেট ছিল। দ্বিতীয়, যারা জানেন না তাদের জন্য একটু বলি, ব্লাসফেমি স্লেট হলো এই বিশ্বের সবচেয়ে কিংবদন্তি তুল্য জিনিসগুলোর একটা। বলা হয় ওতেই ঈশ্বর হওয়ার ২২টা পথের সব গোপন ফর্মুলা লেখা আছে। আর রুসেল বলছেন তিনি একটা দ্বিতীয় স্লেট দেখেছেন। এটা অবিশ্বাস্য। ক্লেইন তো উত্তেজনায় প্রায় কথাই বলতে পারছিল না, কিন্তু রুসেল সেই সংগঠনের নামটা লেখেননি, যা খুব হতাশাজনক। কিন্তু ক্লেইন একটা গুরুত্বপূর্ণ সংযোগ খুঁজে পায়। হ্যাঁ, রুসেলের তৈরি ট্যারট কার্ড, যা ২২টা পথের প্রতীক, সেগুলো সম্ভবত এই ব্লাসফেমি স্লেট দেখেই বানানো। এই দুটো তথ্যপথ বদলানোর সম্ভাবনা আর দ্বিতীয় ব্লাসফেমি স্লেটের অস্তিত্ব ক্লেইনের সামনে এক বিশাল রহস্যের জগৎ খুলে দেয়। আলোচনা কিন্তু এখানেই শেষ হয় না। না, আরও কিছুক্ষণ চলে। অড্রে একটা খবর দেয়। হ্যাঁ, ওই সরকারি কর্মকর্তার নিয়োগের জন্য উন্মুক্ত পরীক্ষার ধারণাটা, দ্য ফুলের দেওয়া আইডিয়াটা রাজার প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন। এই খবরটা শুনে ক্লেইন ব্যক্তিগতভাবে খুশি হয়। ওর ভাই বেনজেনের জন্য এটা একটা বড় সুযোগ। আর এই পুরো আলোচনাটা শুনে ডেরিকের অবস্থা হয় দেখার মতো। সে তো রাজা, প্রধানমন্ত্রী, ফেইশাক সাম্রাজ্য এসবের কিছুই বুঝতে পারে না। সে প্রথমবার বুঝতে পারে যে জাস্টিস আর দ্য হ্যাংড ম্যান ওর জগৎ থেকে আসেনি। তারা হয়তো অনেক অনেক দূরের কোনো জগতের বাসিন্দা। আর এই উপলব্ধিটা দ্য ফুলের প্রতি ওর বিশ্বাসকে একেবারে অন্য মাত্রায় নিয়ে যায়। যে সত্তা এতগুলো ভিন্ন জগতের মানুষকে এক জায়গায় আনতে পারে, সে সাধারণ কেউ হতে পারে না। সে নিশ্চয়ই একজন দেবতা। একদম। আলোচনার প্রায় শেষের দিকে অড্রে আরও একটা প্রশ্ন তোলে, মিস্টার এ নামে একজন শক্তিশালী ব্যক্তিকে নিয়ে। এবার উত্তরটা দেয় অলজের। সে জানায় অরোরা অর্ডার নামে একটা গোপন গোষ্ঠী আছে, যাদের ২২ জন অরাকল আছে। এ সম্ভবত তাদেরই একজন। এই মূল্যবান তথ্যের বিনিময়ে আলজের একটা সাহায্য চায়। সে জানায় যে রিয়ার অ্যাডমিরাল হ্যারিকেন কিল্যাঙ্গস নামের এক কুখ্যাত জলদস্যু ব্যাকলুন শহরে লুকিয়ে আছে, আর অড্রেকে অনুরোধ করে ওর অবস্থান খুঁজে বের করতে। এরপর সে সরাসরি দ্য ফুলের দিকে ফিরে একটা খুব চালাক প্রশ্ন করে। সে জানতে চায় প্রয়োজনের সময় সে কি দ্য ফুলের উপাসকের সাহায্য পেতে পারে। সে আসলে ক্লেইনের পার্থিব পরিচয়ের সাহায্য চাইছে, যদিও ও জানে না যে দ্য ফুল আর তার উপাসক একই লোক। এখানে ক্লেন দারুণভাবে ওর রহস্যময় ভাবটা ধরে রাখে। একটা রহস্যময় হাসি দিয়ে উত্তর দেয়,
সেটা নির্ভর করছে আমার উপাসক সেই সময়ে ব্যাকলুন্ডে উপস্থিত আছে কিনা তার উপর। হ্যাঁও বলে না, নাও বলে না, একটা অনিশ্চয়তা তৈরি করে দেয় যা ওর ক্ষমতাকে আরও বাড়িয়ে তোলে। আর এই রহস্যময় আভারের মধ্যেই সেই দিনের সভা শেষ হয়। এই একটা সভাতেই আমরা দেখলাম ক্লেইনের জগৎ কতটা বদলে গেছে। নতুন সদস্য, দুটো বিশ্বকাপানো রহস্যের উন্মোচন, আর ভবিষ্যতের জন্য নতুন কিছু বিপদ আর সম্ভাবনার বীজ। আড্রে যখন তার বন্ধুদের কাছে কিলাঙ্গোজের ওই জাদুকরী বস্তুটা নিয়ে প্রশ্নটা করল, সে হয়তো ভাবেনি যে সে আসলে ক্ষমতার কতটা ভয়ঙ্কর একটা দিকের দিকে এগোচ্ছে। একদম, ওর প্রশ্নটা তো বেশ সহজই ছিল। হ্যাঁ, কিন্তু এর উত্তরটাই উত্তরটাই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিল। আর ওর আত্মবিশ্বাসও ছিল তখন তুঙ্গে। তা তো বটেই। ব্যাকল্যান্ডে কাউকে খুঁজে বের করা, মানে বাবার প্রভাব, বন্ধুদের নেটওয়ার্ক। কিন্তু সে যা খুঁজছিল সেটা তো কোনো সাধারণ জিনিস ছিল না। অ্যালগারের উত্তরটা শোনার পরেই সেটা একদম পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, অ্যালগার তো কোনো রকম রাগঢাক না করেই বলে দিল জিনিসটার আসল নাম কেউ জানে না, কিন্তু সবাই একে ক্রিপিং হাঙ্গার বলে ডাকে। নামটা শুনলে কেমন একটা অস্বস্তি হয়। শুধু নাম, এর বৈশিষ্ট্য তো আরও ভয়ঙ্কর। ঠিক, প্রতি 2 দিনে একজন জীবন্ত মানুষের আত্মা আর মাংস। না পেলে এটা তার মালিককেই খেয়ে ফেলে। ভাবা যায়? এটা শুধু একটা অস্ত্র না, এটা একটা জীবন্ত অভিশাপ। টিকে থাকতে হলে ব্যবহারকারীকে ক্রমাগত স্বীকার করে যেতেই হবে। একটা জাদুকরী বস্তু যেটা কিনা ব্যবহারকারীকে শক্তিশালী করার বদলে তাকেই খেয়ে ফেলতে পারে। হ্যাঁ, এটা তো একটা অদ্ভুত শর্ত। এটাই আমাদের বলে দেয় যে এই জগতে ক্ষমতা আসলে বিনামূল্যে আসে না, সব কিছুর একটা মূল্য চোকাতে হয়। আর ক্রিপিং হাঙ্গারের ক্ষেত্রে সেই মূল্যটা হলো নিজের মনুষ্যত্ব। একদম। তার মানে কিলানগোস শুধু শক্তিশালীই নয়, সে মরিয়া, আর সম্ভবত মানসিকভাবেও ভীষণ অস্থির। হুম। আর অ্যালগার যখন কিলানগোসের বাকি ক্ষমতাগুলোর কথা বলল, মানুষকে পাগল করে দেওয়া, স্বপ্নে ঢুকে পড়া, চেহারা বদলে ফেলা, তখনই আস্ট্রোরের সবচেয়ে চুপচাপ চরিত্রটা, ডেরেক, মুখ খুলল। হ্যাঁ, হঠাৎ করেই বলে উঠল শেফার্ড বা রাখাল। এই একটা শব্দেই যেন পুরো ঘরের মনোযোগ ওর দিকে চলে গেল। হ্যাঁ, আর ডেরিকের প্রতিক্রিয়া দেখে মনে হলো সে হয়তো প্রয়োজনের চেয়ে একটু বেশিই বলে ফেলেছে। সে তখন ব্যাখ্যা করল যে শেফার্ড হল এমন এক ক্ষমতার অধিকারী যারা অন্যের আত্মা গিলে ফেলে, ঠিক যেমন একজন রাখাল তার ভেড়ার পালকে চড়ায়। একজন শেফার্ডও সেই আত্মাগুলোকে নিয়ন্ত্রণ করে আর তাদের ক্ষমতা ব্যবহার করে। 1 মিনিট, শেফার্ড, এই শব্দটা হঠাৎ কোত্থেকে এলো? মানে ডেরিক কেন এমন একটা গুরুত্বপূর্ণ তথ্য সবার সামনে বলে দিল? এটাই তো সবচেয়ে আকর্ষণীয় প্রশ্ন। হতে পারে সে নিজের জ্ঞান দেখাতে চেয়েছিল, অথবা হতে পারে সে ক্লিনকে কোনো বার্তা দিতে চেয়েছিল, যে কিনা আড়ালে সব শুনছিল। আচ্ছা। কারণ এই তথ্যটা কিলানগোসকে বোঝার জন্য খুব জরুরি। একজন শেফার্ডের কোনো নির্দিষ্ট রূপ নেই, সে একাই একটা সেনাবাহিনী হতে পারে। আর আমাদের মূল চরিত্র ক্লিন, সে এই পুরো আলোচনাটা শুনছে আর নীরবে তথ্যগুলো শুষে নিচ্ছে। বাইরে এমন ভাব দেখাচ্ছে যেন সে সব জানে, কিন্তু ভেতরে ভেতরে সে বুঝতে পারছিল যে ক্ষমতার জগৎটা তার ধারণার চেয়েও অনেক বেশি জটিল। ডেরিকের এই ভুলটা ক্লিনের জন্য একটা বড় শিক্ষা ছিল। ঠিক। আলোচনা শেষে আড্রে কিলাঙ্গোসকে খুঁজে বের করার মিশনটা নিল। বিনিময়ে অ্যালগারের লোভনীয় প্রস্তাবও ছিল, সফল হলে সরাসরি টেলিপ্যাথিস্ট হওয়ার উপাদান। এরপর অ্যালগার কিলাঙ্গোসের ছবিটা আঁকল, সেটাও খুব গুরুত্বপূর্ণ। চড়া চিবুক, যোদ্ধার মতো জুল, আর শীতল সবুজ চোখ। চোখে হাসি থাকলেও তা অস্বাভাবিকভাবে ঠান্ডা, একটা শিকারীর চেহারা। একদিকে আমরা ক্ষমতার এই সব ভয়ঙ্কর, প্রায় পৌরাণিক ধারণা নিয়ে কথা বলছি, শেপার্ড, ক্রিপিং হাঙ্গার, আর অন্যদিকে এই ক্ষমতাধর লোকগুলোকে খোঁজার পদ্ধতিটা কিন্তু একদম মাটির পৃথিবীর মতো। এখানেই তো গল্পের সৌন্দর্য। একদিকে ডেরিক তার নিজের শহর সিটি অফ সিলভারে ফিরে গিয়ে ছাগলের চামড়ার ওপর ফর্মুলা লিখে দ্য ফুল নামের এক রহস্যময় সত্তার সাথে যোগাযোগ করছে। এটা হলো ক্ষমতার এক অলৌকিক আধ্যাত্মিক পথ। আর ডেরিক যখন তার জগতের রহস্যময় সত্তার সাথে যোগাযোগ করছে, তখন আমাদের মূল চরিত্র ক্লিন, সে কিন্তু একেবারে বাস্তব জাগতিক উপায় তার রহস্য সমাধানের চেষ্টা করছে। দুটো পদ্ধতির মধ্যে পার্থক্যটা বিশাল। হ্যাঁ, সে টিঙ্গেনে ফিরে একজন প্রাইভেট ডিটেকটিভের কাছ থেকে একটা রিপোর্ট নিতে গেল। আর সেই দৃশ্য একদমই সাধারণ। ডিটেকটিভ কম পারিশ্রমিকের জন্য অভিযোগ করছে, কাগজের দাম নিয়ে কথা বলতে চাইছে।
এখানে কোনো জাদু নেই, কোনো রহস্য নেই, আছে শুধু দৈনন্দিন জীবনের লেনদেন আর বিরক্তি। ক্লিন ৬০ পৃষ্ঠার একটা মোটা রিপোর্ট নিয়ে বেরিয়ে এলো। হাজার হাজার লাল চিমনিযুক্ত বাড়ির ঠিকানা। আর সেখান থেকে ২৫টা বাড়ি খুঁজে বের করা, যেখানে সম্প্রতি ভাড়াটে বদল হয়েছে। এটা কোনো নায়কের কাজ নয়, বরং একজন অ্যাকাউন্ট্যান্টের কাজ। কিন্তু এটাই ক্লিনের পদ্ধতি। ও ঝুঁকি এড়িয়ে ঠান্ডা মাথায় ডেটা বিশ্লেষণ করে এগোতে চায়। তার যুক্তিটাও কিন্তু বেশ সলিড। সে ভাবছে ষড়যন্ত্রকারী হয়তো এরই মধ্যে চলে গেছে। তাই তদন্তে তেমন কোনো বিপদ নেই। একদম। সে এক এক করে বাড়িগুলো দেখতে শুরু করে, কিন্তু তার স্বপ্নে দেখা সেই বাড়িটা খুঁজে পায় না। এই পুরো প্রক্রিয়াটা আমাদের দেখায় যে ক্লিনের সাফল্যের পেছনে শুধু অলৌকিক ক্ষমতা নয়, তার ধৈর্য আর পরিশ্রমও আছে। ক্লিনের এই জাগতিক তদন্তের মাঝেই কিন্তু গল্পের সবচেয়ে বড় রহস্যটা তার দরজায় করা নাড়ে, আক্ষরিক অর্থে। সেদিন গভীর রাতে যখন সে নিজের ঘরে, হঠাৎ করেই পরিবেশটা কেমন বদলে গেল। অশুভ বাতাস, বাতির আলো সবুজ হয়ে যাওয়া, আর তারপর দেয়াল থেকে একটা স্বচ্ছ মুখের বেরিয়ে আসা। যার চোখ বা নাক নেই, শুধু কথা বলার জন্য একটা মুখ আছে। এই দৃশ্যটা যে কোনো মানুষকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ক্লিনও সঙ্গে সঙ্গে তার রিভলভার হাতে তুলে নেয়। সে বিপদের জন্য সবসময় প্রস্তুত। কিন্তু এই অতিথি গুলি করার জন্য আসেনি। সে নিজেকে ড্যালি বলে পরিচয় দিল, একজন স্পিরিট মিডিয়াম। আর সে এখানে এসেছে ক্যাপ্টেন ডানের একটা চিঠির কারণে। এখানে গল্পের মোড়টা এমনভাবে ঘুরে যায় যা ক্লিন কল্পনাও করতে পারেনি। ড্যালি একদম সরাসরি আসল কথাই চলে আসে। সে জানায় যে ক্যাপ্টেন ডান তাকে লিখেছে যে ক্লিন এমন একটা নিয়ম আবিষ্কার করেছে যা তাকে তার জাদুকরী পোষণ হজম করতে সাহায্য করছে। আর ড্যালি বলছে ক্লিনের এই পদ্ধতিটা হুবহু তার নিজের পদ্ধতির মতো। এরপর ড্যালি যে কথাটা বলে সেটা ক্লিনের পায়ের তলার মাটি সরিয়ে দেয়। সে বলে, আমার মনে হয় তুমি অ্যাক্টিং মেথড বা অভিনয় পদ্ধতি আবিষ্কার করে ফেলেছ। অ্যাক্টিং মেথড, এই ধারণাটাই পুরো পাওয়ার সিস্টেমকে বদলে দেয়। এতদিন আমরা ভাবছিলাম শক্তি আসে কোনো বস্তু বা প্রাচীন জ্ঞান থেকে। কিন্তু এটা বলছে শক্তি আসে নিজের সত্তাকে সেই ক্ষমতার সঙ্গে একাত্ম করে ফেলার মাধ্যমে। পোষণের নাম অনুযায়ী অভিনয় করে সেই ক্ষমতার অংশ হয়ে ওঠা। এটা তো অনেকটা বাস্তব পৃথিবীর মেথড অ্যাক্টিংয়ের মতো শোনাচ্ছে, তাই না? একদম। যেখানে একজন অভিনেতা চরিত্রের মধ্যে এতটাই ডুবে যায় যে সে প্রায় সেই চরিত্রই হয়ে ওঠে। এখানেও ব্যাপারটা তাই, কিন্তু এর পুরস্কার হল আসল জাদুকরী ক্ষমতা। আর সবচেয়ে সংঘাতকর তথ্যটা হল চার্চের উচ্চপদস্থ কর্মকর্তারা এই পদ্ধতি সম্পর্কে শুধু জানেনই না, বরং যারা এটা ব্যবহার করে সফল হয়েছেন তারাই চার্চের ক্ষমতার শীর্ষে বসে আছেন, আর্চবিশপ, হাই র্যাঙ্কিং ডিকন। কিন্তু চার্চ কেন এটা গোপন রাখতে চায়? এটা তো তাদের সদস্যদের আরও শক্তিশালী করার একটা কার্যকর উপায়। এটাই তো $1,000,000 প্রশ্ন। ড্যালি যা জানায় তা থেকে মনে হয় এটা একটা নিয়ন্ত্রণের খেলা। চার্চ যাদেরকে এই পদ্ধতির কথা জানায় তাদের একটা শপথ নিতে হয়। শপথ? কিসের শপথ? তারা অন্য কাউকে, যারা এটা জানে না, তাদের এই পদ্ধতির কথা বলতে পারবে না। এটা একটা গোপন জ্ঞান যা শুধু নির্বাচিত কিছু মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তার মানে এটা একটা অভ্যন্তরীণ এলিট ক্লাব তৈরি করার মতো। যারা জানে তারা ক্ষমতার উপরে থাকে, আর যারা জানে না তারা সাধারণ সদস্য হিসেবেই থেকে যায়। এটা সাধারণ সদস্যদের খুব বেশি শক্তিশালী হয়ে ওঠা থেকে আটকানোর একটা উপায় হতে পারে। অথবা হতে পারে এই পদ্ধতির এমন কোনো অন্ধকার দিক আছে যা আমরা এখনো জানি না। মানে হয়তো অভিনয় করতে গিয়ে অনেকে সত্যিই সত্যি নিজেদের হারিয়ে ফেলে পাগল হয়ে যায়। আচ্ছা, চার্চ হয়তো সেই বিপদ থেকে বাকিদের রক্ষা করতে চায়। কারণ যাই হোক, এটা একটা ষড়যন্ত্র, আর ক্লিং এখন এই ষড়যন্ত্রের কেন্দ্রে। ড্যালির উদ্দেশ্যটা কিন্তু মহৎ। সে চায় ক্লিন শপথের আওতায় আসার আগেই যেন ক্যাপ্টেন ডানকে এই পদ্ধতি সম্পর্কে জানিয়ে দেয়। কারণ সে জানে ডান অনেক দিন ধরে আটকে আছে, আর এই জ্ঞানটাই তাকে সাহায্য করতে পারে। সে ক্লিনকে তার সাথে যোগাযোগ করার জন্য একটা বিশেষ আচারের কথাও শিখিয়ে দেয়। আর সেই আচারটা শেখার পরেই ক্লিনের মাথায় একটা দুর্দান্ত চিন্তা খেলে যায়। কি রকম? ড্যালি শিখিয়েছে নিজের কাছে প্রার্থনা করে তার আত্মাকে ডাকার পদ্ধতি। ক্লিন ভাবছে যদি এখানে সে নিজের বদলে দ্য ফুলের নাম ব্যবহার করে তাহলে কি হবে। ও, সে কি ধূসর কুয়াশার ওপরের জগৎ থেকে আরও বেশি শক্তি পেতে পারে? এটাই তার চরিত্রের একটা দারুণ দিক। সে সবসময় নিজের সুবিধার্থে নিয়মকে বাঁকানোর কথা ভাবে। ড্যালি চলে যাওয়ার পর
ঘরের পরিবেশ স্বাভাবিক হলেও ক্লিনের ভেতরের দুনিয়ায় ঝড় বয়ে যাচ্ছে। সে সেই রাতে আর কোনো ঝুঁকি নেয় না, এমনকি ধূসর কুয়াশার জগতে যাওয়ার পরিকল্পনাও বাতিল করে। তার বিচক্ষণতা আবার প্রমাণ হয়। পরদিন সকালে সে অফিসে পৌঁছে সোজা ক্যাপ্টেন ডানের ঘরের দিকে যায়। তার লক্ষ্য স্থির, সে জানে তাকে কি করতে হবে। দরজায় টোকা দেওয়ার পর ভেতর থেকে ডানের শান্ত কণ্ঠ ভেসে আসে, ভেতরে এসো। কিন্তু ক্লিনকে ঘরে ঢুকতে দেখা মাত্রই ক্যাপ্টেনের সেই শান্ত ভাবটা চলে যায়। তিনি সতর্ক হয়ে সোজা হয়ে বসেন। তার ধূসর চোখ দুটো গভীর হয়ে যায়। এই প্রতিক্রিয়াটা অসাধারণ। ডান জানেন যে ক্লিন যখন এভাবে তার কাছে আসে তখন সে কোনো সাধারণ খবর নিয়ে আসে না। তিনি বিপদ বা কোনো বড় রহস্যের গন্ধ পাচ্ছেন। ক্লিন তার হ্যাট আর বেতটা পাশে রেখে যখন বলে, ক্যাপ্টেন, আমার কিছু রিপোর্ট করার আছে, তখন ঘরের বাতাসটা যেন জমে যায়। ডানের সতর্কতা আরও বেড়ে যায়। তিনি হয়তো কোনো শত্রু বা নতুন কোনো কেসের জন্য নিজেকে প্রস্তুত করছেন। কিন্তু তিনি জানেন না যে আসল ঝড়টা আসতে চলেছে ক্লিনের মুখ থেকে। ড্যালের কাছ থেকে চার্চের এই গোপন শপথের কথা জানার পর ক্লিন এখন একটা অসম্ভব কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে। একদিকে বসে আছেন ক্যাপ্টেন ড্যান স্মিথ, আর তার সামনে দাঁড়িয়ে আছে ক্লেইন। আর ক্লেইন কিছুক্ষণ আগেই একটা বোমা ফাটিয়েছে, তাই না? সে এমন একটা পদ্ধতির কথা বলেছে যা হয়তো বিয়ন্ডারদের পুরো দুনিয়াটাকেই বদলে দিতে পারে। ঠিক। আর এই মুহূর্তে ক্লেইনের ভেতরের অবস্থাটা একবার ভাবুন। সে শুধু একটা নতুন তথ্য দিচ্ছে না। না না, সে তো রীতিমতো একটা প্রাতিষ্ঠানিক বিশ্বাসের মূলে ঘা দিচ্ছে। একদম। চার্চগুলো তো শত শত বছর ধরে শিখিয়ে আসছে যে পোষণের শক্তি হজম করার একটাই পথ, সেটা হলো সময় আর ভাগ্য। আর ক্লেইন এসে বলছে, না, একটা পদ্ধতি আছে, এটা একটা বিশাল বড় ঝুঁকি। সে তার আবিষ্কারের নাম দিয়েছে অভিনয় পদ্ধতি, কিন্তু ক্যাপ্টেনের সামনে সে সরাসরি শব্দটা ব্যবহার করছে না আর কি। হ্যাঁ, সে খুব সতর্ক। সে বলছে প্রত্যেকটা পোষণের নামের মধ্যেই কিছু নীতি লুকিয়ে থাকে। সেই নীতিগুলো যদি কেউ জীবনে ফুটিয়ে তুলতে পারে, মানে আক্ষরিক অর্থে সেই চরিত্রের মতো অভিনয় করতে পারে। তাই সে যখন লোকজনের ভবিষ্যৎ বলে, রহস্যের সমাধান করে, মানে একজন সত্যিকারের দ্রষ্টার মতো কাজ করে, তখন তার পোষণের শক্তিটা নিয়ন্ত্রণে চলে আসে। আর কানের কাছে শোনা অদ্ভুত ফিসফিসানি, চোখের সামনের বিভ্রম, ওগুলো সব চলে যায়। একদম। সে আসলে পোষণের শক্তিটাকে হজম করে ফেলছে। এটা শুধু ভান করা নয়, এটা তার চেয়েও অনেক গভীর একটা ব্যাপার। আর ক্যাপ্টেনের প্রতিক্রিয়াটা কি বলবো, তিনি প্রায় ২০ সেকেন্ডের মতো চুপ করে থাকলেন, একটাও কথা বললেন না। এই নীরবতাটাই কিন্তু অনেক কিছু বলে দেয়। তারপর পকেট থেকে একটা পাইপ বের করে ধরালেন, যেটা নাইট হক্সের অফিসের নিয়ম বিরুদ্ধ। এই নিয়ম ভাঙাটা বুঝেই দিচ্ছে যে তিনি বিষয়টাকে কতটা গুরুত্ব দিচ্ছেন। তিনি বুঝতে পারছেন ক্লেইন কি বলছে। এর মানে হলো বেয়নদারদের আর শুধু ভাগ্যের ওপর নির্ভর করতে হবে না। কিন্তু এর একটা অন্য দিকও আছে। চার্চগুলোর ক্ষমতা তো এই নিয়ন্ত্রণের ওপরই দাঁড়িয়ে। ঠিক, যদি সাধারণ বেয়নদাররা নিজেরাই নিজেদের শক্তি নিয়ন্ত্রণ করতে শিখে যায়, তাহলে চার্চের আর প্রয়োজন কি? ক্লেইনের এই আবিষ্কারটা একই সাথে যুগান্তকারী এবং বিপজ্জনক। ক্যাপ্টেনের সাথে এই গম্ভীর আলোচনার পর ক্লিন যখন অফিস থেকে বেরোয়, তার মনটা বেশ হালকা হয়ে যায়। কাঁধ থেকে যেন একটা বিশাল বোঝা নেমে গেল। সে বেসমেন্টের অস্ত্রাগারের দিকে যাচ্ছিল, আর পথেই দেখা হলো ওল্ড নেইলের সাথে। কিন্তু নেইলের অবস্থা দেখে মনে হচ্ছিল সে যেন সারা রাত ঘুমায়নি। আর এখান থেকেই গল্পের সুরটা অদ্ভুতভাবে পাল্টে যায়। আগের দৃশ্যের ওই দমবন্ধ করা পরিবেশের পর আমরা একটা বেশ হাস্যকর পরিস্থিতির মধ্যে পড়ি। হ্যাঁ, ক্লেইন যখন নেইলকে জিজ্ঞেস করে তার কি হয়েছে, নেইল যা বলে, দাঁড়ান। ওল্ড নেইল বলে যে তার কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধানের জন্য সে গতরাতে রিচুয়ালিস্টিক ম্যাজিক চেষ্টা করেছিল। ঠিক এটাই। ক্লেইনও শুনে অবাক। কোষ্ঠকাঠিন্যের জন্য ম্যাজিক, এটা তো একটু বাড়াবাড়িই হয়ে গেল। আর ফলাফল যা হওয়ার তাই হয়েছে। রিচুয়ালটা ভয়ঙ্করভাবে কাজ করেছে। নীলকে সারা রাত বাথরুমে দৌড়াতে হয়েছে। সে প্রায় টয়লেটেই ঘুমিয়ে পড়েছিল। এই ঘটনাটা একদিকে যেমন মজার, তেমনি অন্যদিকে একটা সতর্ক বার্তাও দেয়। অবশ্যই, মিস্টিসিজম বা রহস্যবাদ কোনো ছেলে খেলা নয়। সঠিক জ্ঞান ছাড়া এর ব্যবহার কতটা বিপজ্জনক হতে পারে, ওল্ড নীল তার জলজ্জান্ত উদাহরণ। ক্লেইন অবশ্য তার স্পিরিট ভিশন দিয়ে দেখে নেয় যে নেলের অবস্থা খুব একটা গুরুতর নয়। হ্যাঁ, এই স্পিরিট ভিশন অনেকটা আত্মার এক্সরের মতো, তাই না? সে শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ নয়, বরং প্রাণশক্তি বা আত্মার অবস্থাটা দেখতে পায়। সে দেখতে পায় নীলের অরা
বা বর্ণচ্ছটা বেশ নিস্তেজ হয়ে গেছে। মানে ওটা শুধু ক্লান্তি বা শক্তিহীনতার লক্ষণ, কোনো অশুভ শক্তির চিহ্ন নেই। তাই সে নীলকে বিশ্রাম নিতে বলে আর নিজে পাহারার দায়িত্ব নিয়ে নেয়। এটা তার ক্ষমতার একটা দারুণ প্রায়োগিক দিক। দিনের বাকি সময়টা ক্লেনের জন্য বেশ হতাশাজনক কাটে। একদিকে মিস্টিসিজম নিয়ে পড়াশোনা, শুটিং অনুশীলন, আর অন্যদিকে তার ব্যক্তিগত তদন্ত, শহরের উত্তর দিকের সেই লাল চিমনিওয়ালা বাড়িটা খুঁজে বের করা। কাজটা প্রায় অসম্ভব। প্রায় ১৬০০ বাড়ির মধ্যে থেকে একটা নির্দিষ্ট বাড়ি খুঁজে বের করা তো খড়ের গাদায় সূচ খোঁজার মতো। এই হতাশার মুহূর্তটা খুব বাস্তব। ক্লেইনের কাছে যতই অতিপ্রাকৃত ক্ষমতা থাকুক না কেন, গোয়েন্দাগিরির মূল কাজটা কিন্তু খুবই একঘেয়ে আর পরিশ্রমের। সে প্রায় হাল ছেড়ে দিচ্ছিল, কিন্তু তারপরও নিজেকে বোঝায় যে তাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে। আর ঠিক যখন সে প্রায় হতাশ হয়ে বাড়ি ফিরছিল, তখনই গল্পের মোড়টা ঘুরে যায়। সে হঠাৎ খেয়াল করে যে সেই তার পরিচিত ইতিহাস শিক্ষক মিস্টার অ্যাজিকের বাড়ির কাছাকাছি চলে এসেছে। মিস্টার অ্যাজিক তো শহরের বাইরে গিয়েছিলেন, কিন্তু এই সপ্তাহে তার ফেরার কথা। তো ক্লেইন ভাবে, নাই এদিকে যখন এসেইছি, একটা নোট রেখে যাওয়া যাক। কিন্তু সে যখন দরজার বেলটা বাজায়, তখন যা ঘটে তার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। দরজা খোলেন স্বয়ং মিস্টার অ্যাজিক। তিনি গতরাতেই ফিরেছেন। আর ক্লেইন কোনো রকম ভূমিকা না করেই, প্রায় নিঃশ্বাস ফেলার সুযোগ না দিয়েই বলে ওঠে, মিস্টার অ্যাজিক, আমি আপনার অতীতের একটি সূত্র খুঁজে পেয়েছি। এই কথাটা শোনার পর মিস্টার অ্যাজিকের প্রতিক্রিয়া কেমন ছিল? মানে একজন লোক যার স্মৃতিশক্তি প্রায় নেই বললেই চলে। সাধারণত তার বিশ্বাস না করারই কথা, কিন্তু মিস্টার অ্যাজিক তার হারানো অতীত নিয়ে এতটাই মরিয়া যে তিনি যে কোনো সম্ভাবনার সুতো আঁকড়ে ধরতে রাজি। তার চোখে মুখে একটা তীব্র উত্তেজনা ফুটে ওঠে। হ্যাঁ, ক্লেন যখন তাকে লামুট শহরের এক পরিত্যক্ত দুর্গে পাওয়া একটা পোর্ট্রেটের কথা বলে, যার সাথে অ্যাজিকের চেহারার হুবহু মিল, এমনকি কানের পাশের তিলটা পর্যন্ত এক, তখন অ্যাজিক আর সন্দেহ করতে পারে না। পোর্ট্রেটটা নাকি ৪০ বছরের পুরনো, কিন্তু সেটা আবার খনন করে পাওয়া ১,০০০ বছরেরও বেশি পুরনো একটা পোর্ট্রেটের নকল। তার মানে অ্যাজিকের মতো দেখতে একজন ব্যক্তি ১,০০০ বছরেরও বেশি সময় ধরেই পৃথিবীতে আছেন। এটা তো অবিশ্বাস্য। ঠিক এই অবিশ্বাস্য সম্ভাবনার কথাই আজিককে নাড়া দেয়। তার নিজের কোনো স্মৃতি নেই, কিন্তু এই বস্তুনিষ্ঠ প্রমাণটা সে অগ্রাহ্য করতে পারে না। সে ক্লিনকে বলে, তোমার বর্ণনা শুনে আমার কিছু মনে পড়ছে না, তবে আমার মনে হয় আমার নিজেরই সেই পরিত্যক্ত দুর্গটি দেখতে যাওয়া উচিত। সে আর এক মুহূর্ত অপেক্ষা করতে রাজি নয়। এরপর তারা আর দেরি করে না। ক্লেন তার বোনকে জানায় যে সে মিস্টার অ্যাজিকের সাথে শহরের বাইরে যাচ্ছে, ফিরতে ভোর হতে পারে। তারপর একটা গাড়ি ভাড়া করে তারা রওনা হয় লামুন শহরের দিকে। প্রায় ৩ ঘণ্টার একটা দীর্ঘ যাত্রা। এই যাত্রাপথটার বর্ণনা খুব সুন্দর। রাতের অন্ধকার আকাশ, লালচে চাঁদ আর গাড়ির ভেতরের নীরবতা, সব মিলিয়ে একটা রহস্যময় আর বেশ কিঞ্জানপূর্ণ পরিবেশ তৈরি হয়। দুর্গের কাছাকাছি পৌঁছানোর সাথে সাথে মিস্টার অ্যাজিকের হাঁটার গতি বেড়ে যায়। তার মুখটা কঠিন আর গম্ভীর হয়ে ওঠে। মনে হচ্ছিল কোনো একটা অদৃশ্য শক্তি তাকে দুর্গের দিকে টেনে নিয়ে যাচ্ছে। অবশেষে যখন তারা সেই প্রায় ধ্বংসপ্রাপ্ত দুর্গটার সামনে পৌঁছায়, তখন একটা নাটকীয় ঘটনা ঘটে। হ্যাঁ, দুর্গটা দেখার সাথে সাথেই মিস্টার অ্যাজেক যন্ত্রণায় চিৎকার করে ওঠেন, দুহাতে মাথা চেপে ধরেন। তার শরীরের পেশিগুলো ব্যথায় কুঁচকে যায়। মনে হচ্ছিল যেন তার মাথায় ১০০০ বছরের স্মৃতি একসাথে ফিরে আসার চেষ্টা করছে। এবং স্মৃতিগুলো সত্যি ফিরে আসতে শুরু করে, তবে খণ্ড খণ্ডভাবে। অ্যাজেক স্বপ্নের ঘোরে বলতে থাকে, আমি এই দুর্গটা স্বপ্নে দেখেছি। তখন এটা ভাঙা ছিল না। ওখানে একটা আস্তাবল ছিল, একটা কুয়ো আর একটা বাগান যেখানে আলু চাষ হতো। এই কথাগুলো বলার সময় তার কণ্ঠস্বর ছিল একেবারে অন্যরকম। সবচেয়ে আবেগঘন মুহূর্তটা ছিল যখন সে তার পরিবারের কথা মনে করতে শুরু করে। সে বলে, আমার একটা ছেলে ছিল, ৭-৮ বছর বয়স। সে একটা বড় তলোয়ার টেনে নিয়ে দৌড়াতো আর বলতো সে নাইট হতে চায়। আমার স্ত্রী, সে সবসময় বলতো দুর্গের ভেতরটা খুব অন্ধকার, সে সূর্যের আলো ভালোবাসত। একবার ভাবুন সেই মুহূর্তটার কথা। ১০০০ বছরের পুরনো স্মৃতি, একটা সম্পূর্ণ জীবন, পরিবার, সন্তান, সবকিছু এক মুহূর্তে যন্ত্রণার সাথে ফিরে আসছে। এই মানসিক আঘাতটা কল্পনা করাও কঠিন। ক্লেইন পাশে দাঁড়িয়ে দেখছিল আর ভাবছিল, তার সামনে দাঁড়ানোই মানুষটা কি সত্যিই প্রথম ব্যারেন লামোট? ১৪০০ বছরের পুরনো কোনো সত্তা।
এরপর অ্যাজিক কোনো সাহায্য ছাড়াই দুর্গের ভেতরে একটা গোপন পথ খুঁজে বের করে, যেটা বেসমেন্টের দিকে গেছে। সে যেন নিজের বাড়িতেই হাঁটছে। ক্লেইন নিঃশব্দে তাকে অনুসরণ করে। বেসমেন্টে নামার পর তারা একটা কফিন দেখতে পায়। অ্যাজিক যখন কফিনের ঢাকনাটা সরায় তখন ভেতরে যা দেখা যায় তা আরও মর্মান্তিক। ভেতরে একটা কঙ্কাল, কিন্তু তার কোনো মাথা নেই। ওটা দেখেই অ্যাজিক কান্নায় ভেঙে পড়ে। সে জানায় ওটা তার সন্তানের কঙ্কাল। এই মুহূর্তে পরিবেশটা পুরোপুরি বদলে যায়। ক্লেইন তার আধ্যাত্মিক উপলব্ধি দিয়ে বুঝতে পারে যে মিস্টার অ্যাজিক আর সাধারণ মানুষ নেই। তার শোক আর যন্ত্রণা তাকে এক ভয়ঙ্কর শক্তিশালী সত্তায় পরিণত করেছে। ক্লেইন অনুভব করে এই মুহূর্তে মিস্টার অ্যাজিক অত্যন্ত বিপজ্জনক। অ্যাজিক উঠে দাঁড়ায়, তার শোক এখন পরিণত হয়েছে শীতল ক্রোধে। সে কফিনের সামনে দাঁড়িয়ে ঘোষণা করে যে সে তার সন্তানের খুলি চোরকে খুঁজে বের করবে। এরপর সে একটা ভয়ঙ্কর রিচুয়াল শুরু করে। নিজের আঙুল কেটে এক ফোঁটা রক্ত কঙ্কালের ওপর ফেলে। আর সাথে সাথে পুরো কঙ্কালটা টকটকে রক্ত লাল হয়ে যায়। এরপর যা যা ঘটতে থাকে তা একেবারেই অতিপ্রাকৃত। হঠাৎ করে বেসমেন্টে একটা শিশুর কান্নার শব্দ শোনা যায়। কফিনের চারপাশে ঘন কালো ধোঁয়া জমতে শুরু করে, আর সেই ধোঁয়ার ভেতর থেকে একটা অদ্ভুত দরজা তৈরি হয়। এই দরজাটা আসলে কি? অন্য কোনো জগতের প্রবেশদ্বার? সম্ভবত অ্যাজিক রক্তের সম্পর্কের সূত্র ধরে আত্মার জগতে বা অন্য কোনো মাত্রায় উকি দেওয়ার চেষ্টা করছিল, যাতে সে খুলিটার অবস্থান জানতে পারে। দরজাটা ক্যাচক্যাচ শব্দ করে একটু ফাঁক হয়, আর ভেতর থেকে অনেকগুলো ফ্যাকাশে সাদা হাত বেরিয়ে আসতে থাকে। দৃশ্যটা খুবই ভয়ঙ্কর। ক্লেইন সেই দরজার ফাঁক দিয়ে দেখতে পায় খুলিটা একটা গাছের নিচে পড়ে আছে, কিন্তু সেটা সময়ের সাথে সাথে প্রাকৃতিক কারণে গুঁড়ো হয়ে গেছে। চোরকে আর খুঁজে পাওয়ার কোনো উপায় নেই। পর মুহূর্তেই দরজাটা সশব্দে বন্ধ হয়ে যায়। বেরিয়ে আসা হাতগুলো কেটে মাটিতে পড়ে মিলিয়ে যায়, আর শিশুর কান্নার শব্দও থেমে যায়। রিচুয়ালটা ব্যর্থ হয়। এই ব্যর্থতা অ্যাজিকের জন্য আরেকটা বড় আঘাত। সে তার সন্তানকে কে হত্যা করেছে বা তার খুলি কে নিয়েছে তা আর কোনোদিনই জানতে পারবে না। তার 1000 বছরের পুরনো শোকের কোনো সমাধান হল না। দুর্গ থেকে বেরিয়ে আসার সময় অ্যাজিককে সম্পূর্ণ অন্যরকম একজন মানুষ মনে হচ্ছিল, আরও গম্ভীর, আরও প্রভাবশালী, কিন্তু ভীষণ বিষণ্ণ। সে ক্লেনকে জানায় এই রহস্যের সমাধান না হওয়া পর্যন্ত সে আর স্বাভাবিক জীবনে ফিরবে না। সে তার চাকরি ছেড়ে দেবে, আর টিঙ্গেন শহর ছেড়ে চলে যাবে তার বাকি অতীত খুঁজে বের করার জন্য। একদিকে এটা ক্লেনের জন্য একটা সুযোগও বটে। লাল চিমনিওয়ালা বাড়ির রহস্যময় লোকটাকে মোকাবেলা করার জন্য সে এখন একা নয়। মিস্টার অ্যাজিকের মতো একজন শক্তিশালী মিত্রকে সে প্রয়োজনে ডাকতে পারবে। কিন্তু অন্যদিকে সে একজন বন্ধু এবং শিক্ষককে হারাচ্ছে। গল্পের শেষে ক্লেন তাকে প্রশ্ন করে, মিস্টার অ্যাজিক, আপনি কি জানতে পেরেছেন আপনার সাথে ঠিক কি হয়েছিল? অ্যাজিক সেই প্রশ্নের কোনো উত্তর দেয় না।